বলো সবাই আমাকে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা দেখো। বলো। হুম হুম এই তো ভালো একটা প্রশ্ন করছো। এখানে ওকে দেখো, আচ্ছা আমাকে আগে একটা প্রশ্নের উত্তর দাও। ক্রিয়া প্রতিক্রিয়া এই দুইটা তো পরস্পর সমান। ধরো কোন একটা বস্তুর উপর তুমি বল দিচ্ছ, কোন একটা বস্তুর উপর তুমি বল দিতেছো, কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করতেছো, ক্রিয়া। তো ওই বস্তুটাও তোমাকে তো একটা ব্যাকওয়ার্ড ফোর্স দিবে, প্রতিক্রিয়া। ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর সমান, তাই তো? ধরো একটা ভারী আলমারি এখানে আছে, একটা ভারী কোনো কাঠের ব্লক বা একটা আলমারি টাইপের কিছু একটা আছে। তুমি কি করতেছো, এটাকে এরকম ঠেলে 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 সরানোর চেষ্টা করতেছো, ঠেলে ঠেলে সামনের দিকে নিয়ে যাচ্ছ। তাহলে তুমি যখন এটাকে ধাক্কা দিবা, সেও তো একটা ব্যাকওয়ার্ড ফোর্স দিবে, ধাক্কা দিবে, তাই না? দিবে তো। তাহলে তুমি যে বলে ধাক্কা দিচ্ছ, ও কিন্তু সেই বলে তোমাকে প্রতিক্রিয়া বল দিবে। একটা প্রতিক্রিয়া, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া তুমি পাবা সেম পরিমাণ। তাহলে দুইটাই তো সমান, বস্তু সরবে কেন? এই বস্তু তো সরার কথা না। এই বস্তু কি সরার কথা? বলো। এই বস্তু সরার কথা না, এই বস্তু তো সরবে না। যদি দুইটাই সমান সমান হয়, ক্রিয়া প্রতিক্রিয়া দুইটাই সমান সমান, বস্তু তো সরবে না। তো দেখো আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে ক্রিয়া প্রতিক্রিয়ার লব্ধি চিন্তা করি। ক্রিয়া প্রতিক্রিয়ার লব্ধি আসলে হবে না। ক্রিয়া প্রতিক্রিয়ার লব্ধি কখনো হয় না, ক্রিয়া প্রতিক্রিয়া কখনো লব্ধি সৃষ্টি করে না। কারণ ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়। যেমন তুমি যখন এই বস্তুটার উপরে ধাক্কা দিলা, তুমি বস্তুটার উপর ক্রিয়া বল দিলা, বস্তুটা তোমার হাতের উপর প্রতিক্রিয়া বল দিবে। যেমন আমি এখানে দাঁড়ানো আছি, আমি মাটিতে বল প্রয়োগ করতেছি, আর ভূমি আমার উপর বল প্রয়োগ করতেছে, মানে ব্যাকওয়ার্ড ফোর্স দিচ্ছে, প্রতিক্রিয়া বল দিচ্ছে। ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় ভিন্ন ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে। এই কারণে এটার আমরা লব্ধি চিন্তা করি না। এটার কখনো লব্ধি চিন্তা করা যাবে না, লব্ধি হবে না। একটা তারকে তুমি যখন টানতেছো, তখন তুমি টানলা, এফ বল দিলা, ফলে তারের প্রসারণটা ঘটলো। এবার এই প্রসারণ যখন ঘটে গেল, তার তখন বিপরীত প্রতিক্রিয়া বল দিবে। যদি টানের ব্যাপারটা চিন্তা করো, তাহলে তুমি টানতেছো তারকে, তার টানতেছে তোমাকে। তুমি তারকে টানতেছো, তার তোমাকে টানতেছে, ব্যাপারটা এরকম। তাহলে এটার আসলে প্রতিক্রিয়া আমরা, ক্রিয়া প্রতিক্রিয়া, এটার আসলে আমরা লব্ধি করি না। বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ বলো বলো। হ্যাঁ, প্রসারণ ঘটে, হ্যাঁ, খুবই সামান্য। হ্যাঁ, প্রস্থচ্ছেদ চেঞ্জ হয়। হ্যাঁ, দুইটা আমরা একসাথে কাউন্ট করি নাকি, এই যে তারের দৈর্ঘ্যের বৃদ্ধির তুলনায় প্রস্থচ্ছেদ খুবই নগণ্য পরিমাণ হ্রাস পায়, খুবই নগণ্য পরিমাণ হ্রাস পায়। এই কারণে আপাতত পর্যন্ত আমরা প্রস্থচ্ছেদের পরিবর্তন নিয়ে কোনো কথা বলি নাই। একটা তারের, ধরো যে একটা তার আমরা যখন ম্যাথ করবো তখন দেখতে পারবো, ধরো 2 মিটার দৈর্ঘ্যের একটা তার, এই তারের বৃদ্ধি হচ্ছে ধরো 0.01 মিলিমিটার, স্থিতিস্থাপক সীমার মধ্যে বৃদ্ধি হচ্ছে 0.01 মিলিমিটার। দেখো 2 মিটার তারের দৈর্ঘ্য বৃদ্ধিটাই কত সামান্য। প্রস্থচ্ছেদ হ্রাস পায় না তা না, প্রস্থচ্ছেদও হ্রাস পায়, প্রস্থচ্ছেদেরও পরিবর্তন ঘটে। তাহলে আমরা দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে প্রস্থচ্ছেদের কোনো পরিবর্তন আমরা চিন্তা করব না। যখন প্রস্থচ্ছেদের পরিবর্তনটাও হবে, তখন আলটিমেটলি কি হলো, দৈর্ঘ্যেরও পরিবর্তন হলো, প্রস্থচ্ছেদেরও পরিবর্তন হলো। আসলে সহজ কথা, তার আয়তনের পরিবর্তন হলো। এবার এই আয়তনের পরিবর্তনের জন্য সামনে আমরা আবার আলোচনা করব আয়তন বিকৃতি, আয়তন পীড়ন, আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক। আর এই যে বলছো প্রস্থচ্ছেদের পরিবর্তনটা আমরা কনসিডার করি না কেন, করবো, প্রস্থচ্ছেদের পরিবর্তনটা নিয়েও সামনে আলোচনা আছে। তো আমরা পয়জনের রেশিও নামে একটা টপিক পড়বো, সেখানে আমরা একই সাথে দৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্ব বিকৃতি এই দুটো নিয়েই আলোচনা করব। বুঝলা? ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ বলো। বুঝলাম না, আর একটু আবার বলো। হ্যাঁ হ্যাঁ, উপাদানের, তুমি, হ্যাঁ অবশ্যই অবশ্যই, তুমি যদি ভেজাল মিশ্রিত করো, তার মানে তো তোমার উপাদান ফ্রেশ না, তাহলে উপাদানেরই তো পরিবর্তন হচ্ছে।
তাহলে অবশ্যই ইয়ং গুণাঙ্ক চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ হবে। আমরা যদি ভেজাল মিশ্রিত করি, হ্যাঁ হ্যাঁ, আমরা তো যখন কোনো ম্যাথ করব তখন তো আমরা উপাদানটাকেই বিশুদ্ধ চিন্তা করব, আমরা তো ভেজাল চিন্তা করব না, তাই না? মানে সহজ সুন্দর মন নিয়ে চিন্তা করব, স্বাভাবিক, হ্যাঁ, নির্ভেজাল মন নিয়ে আমরা চিন্তা করব, ঠিক আছে? যদি কখনো ভেজাল মিশ্রিত থাকে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে তো ইয়ং গুণাঙ্ক কত হবে এটা বলে দেওয়া না থাকলে আমি কিভাবে বুঝবো কতটুকু ভেজাল আছে, কিভাবে সেটার ইয়ং গুণাঙ্ক তো বলে দিতে হবে ম্যাথে, বুঝলা? হ্যাঁ, তবে ভেজাল মিশ্রিত করলে যেহেতু উপাদানে গলদ, তার মানে, হ্যাঁ বলো। হ্যাঁ, তুমি যে টপিক বলতেছো সেই টপিক আজকে আমরা পড়বো, ঠিক আছে? আমরা তো এখনো পড়ি নাই, অনেক কিছুই তো পড়ি নাই। দেখো, একটু পড়াই তাহলে এখন, হ্যাঁ, প্রশ্ন পরে নিচ্ছি, ঠিক আছে? তুমি যেটা বলছো ওই টপিকটা আজকে আমরা পড়বো। ওকে, শোনা যাচ্ছে না, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না এটা। আচ্ছা, আপাতত সবাই একটু মিউট হয়ে যাও, আমি প্রশ্ন পরে নিচ্ছি। আচ্ছা, একটু এখন সবাই নিজে নিজে মিউট হয়ে যাও। এখন একটু নিজে নিজে সবাই মিউট হয়ে যাও। ওকে, তো চলো। হ্যাঁ হ্যাঁ, এবার দেখো, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা শুরু করব, আজকে আমরা প্রথমে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে তারের সমবায়। আমরা তারের সমবায় নিয়ে আজকে একটু আলোচনা করব। তো দেখো, দুই ধরনের সমবায়, স্প্রিং এর যেমন সমবায় হয়, রোধের যেমন সমবায় হয়। তোমরা সেকেন্ড ইয়ারে যখন উঠবা তখন দেখবা স্থির তড়িৎ চ্যাপ্টারে আমরা ধারকেরও সমবায় করব, ক্যাপাসিটরেরও সমবায় করব। তো ঠিক তেমনি এই যে এই অধ্যায়ে আমরা তারের সমবায় দেখব। দুইটা ভিন্ন ভিন্ন তার, এদেরকে আমরা শ্রেণী সমবায়, এদেরকে আমরা সমান্তরাল সমবায় সংযুক্ত করব। তো দেখো, আমি একটু স্প্রিং এর সাথে কম্পেয়ার করে কথাবার্তাগুলি বলি। তোমার কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। তোমার যদি কনসেপ্ট ভালো করে বোঝা থাকে তাহলে এই রিলেটেড ম্যাথ প্রবলেমগুলো তুমি খুব সুন্দর করে সলভ করতে পারবা। আসো, প্রথমে আমরা শ্রেণী সমবায় দেখি। ধরো এই একটা স্প্রিং আছে, এটা একটা স্প্রিং যার স্প্রিং কনস্ট্যান্ট ধরো K1। এবার তার সাথে অন্য আর একটা স্প্রিং, এই যে অন্য আর একটা স্প্রিং, দুইটা স্প্রিংকে আমি এইভাবে পরস্পরের সাথে শ্রেণীতে সংযুক্ত করলাম। এবার শ্রেণীতে সংযুক্ত করার পরে স্প্রিং এর এই প্রান্তে আমি এভাবে ধরে F পরিমাণ বল দিয়ে টান দিব। অর্থাৎ এই যে স্প্রিং এর যে শ্রেণী সমবায় তো আমরা বুঝি, এই শ্রেণী সমবায়ে আমি F পরিমাণ বল প্রযুক্ত করলাম। এবার বল প্রযুক্ত করলে কি ঘটনা ঘটবে? স্বাভাবিক উত্তর যে দুটো স্প্রিংই প্রসারিত হবে। এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি দুটো স্প্রিং এর প্রসারণটা কি সমান সমান হবে, তাহলে আমরা একটু মনে মনে ভাবি, ভেবে একটু মনে মনে উত্তর করি। এখানে বলতে হবে না, মনে মনে উত্তর করি যে কি হবে। আমি যদি F বল দিয়ে টান দিই তাহলে দুটো স্প্রিংই প্রসারিত হবে, এটা কমন সেন্স খাটায় বুঝি। বাট দুইটা স্প্রিং কি সমান পরিমাণ প্রসারিত হবে? উত্তর হচ্ছে না, দুইটা স্প্রিং সমান পরিমাণ প্রসারিত হবে না। কেননা তুমি চিন্তা করো, একটা স্প্রিং এর বেশ পাক সংখ্যা বেশি, যে স্প্রিং এর পাক সংখ্যা বেশি, শক্ত তারের একটা স্প্রিং, মজবুত তার, নিচের স্প্রিংটার ধরো পাক সংখ্যা কম, নরম তার দিয়ে তৈরি, নরম তারের পাক সংখ্যা কম, নরম তার। তাহলে আমি যদি টেনে প্রসারিত করার চেষ্টা করি তাহলে হ্যাঁ, স্থিতিস্থাপক সীমার মধ্যে দুটো তারের প্রসারণ কিন্তু সমান সমান হবে না। যেটা নরম তার সেইটা বেশি প্রসারিত হবে, আর যেটা শক্ত তার সেটা কিন্তু কম প্রসারিত হবে। যেটা শক্ত সেটা স্বাভাবিকভাবে কম প্রসারিত হবে, আর যেটা নরম সেটা বেশি প্রসারিত হয়ে যাবে। তুমি নরমটাকে উপরে দাও, শক্তটাকে নিচে দাও, তাও দেখো তুমি যদি টান দাও তাহলে যেটা নরম সে উপরে থাকুক নিচে থাকুক যেখানেই থাকুক, যেটা নরম সেটা বেশি প্রসারিত হবে, আর যেটা শক্ত মজবুত সেটা কিন্তু কম প্রসারিত হবে। তাহলে ধরো আমি এই যে উপরের তারটাকে একটু বেশি পাক সংখ্যা দিয়ে রাখছি, বেশি মজবুত করে রাখছি, তাহলে এই উপরের তারের যে প্রসারণটা সেইটা হবে সামান্য, বেশি হবে না, এর তুলনায় কম হবে। কিন্তু নিচের যে সবুজ তারটা আছে তার প্রসারণ কিন্তু তুলনামূলক একটু বেশি হবে। তাহলে দুটো তারই কিন্তু প্রসারিত হইল, শুধু যে এমন যে সবুজটা প্রসারিত হয়েছে তা না, দুটো তারই প্রসারিত হয়েছে। এইটা হচ্ছে টোটাল প্রসারণ, দ্যাট ইজ এল। দেখো, আগের অবস্থা স্বাভাবিক অবস্থা ছিল এটা, সেখান থেকে নিচে নেমে গেছে, এই যে এখানে চলে আসছে। তাহলে F পরিমাণ বল প্রযুক্ত করাই
দুটো স্প্রিং এরই সম্মিলিত প্রসারণ হলো এল। তাহলে এই তারটা প্রসারিত হয়েছে L1 পরিমাণ, এই তারটা প্রসারিত হয়েছে L2 পরিমাণ। তাহলে দেখো আমি এইখানে এই কথাটা বলতে পারি যে এই দুটো তারের সম্মিলিত প্রসারণ এল, ছোট হাতের এল, এটা হবে ছোট হাতের L1 প্লাস ছোট হাতের L2। তাহলে এই কথাটাতে কিন্তু আমার মানে এখানে সবাই কিন্তু একমত হবা, এখানে কিন্তু কেউ দ্বিমত করবা না। এইবার বলো তো, টোটাল প্রসারণ দুটো প্রসারণের যোগফলই হলো। এবার আমি যে বলটা প্রযুক্ত করলাম সেই প্রযুক্ত বলটা কি দুটো তারের ক্ষেত্রে সেম সেম হয়েছে নাকি আলাদা আলাদা হয়েছে? এবার একটু চিন্তা করো তো। দুইটা তারের ক্ষেত্রে বলটা কিন্তু সেম হয়েছে, বল কিন্তু সেম, প্রসারণ আলাদা। ম্যাথমেটিক্যালি বোঝা যায়। দেখো এফ ইকুয়াল টু কে এক্স না স্প্রিং এর ক্ষেত্রে, এফ ইকুয়াল টু কে এক্স, এফ ইকুয়াল টু কে এক্স। ঠিক আছে, এই এক্স মানেই তো প্রসারণ, L1 L2 এগুলো তো এক্স। তাহলে আমরা যদি এক্স দিয়ে না লিখতে চাই তাহলে আসো এল দিয়ে লিখি। তাহলে এটা এল, এটা এল, এটার প্রসারণ L1, এটার প্রসারণ L2। ওকে, এটার প্রসারণ L1, এটার প্রসারণ L2। দুইটা স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট আলাদা, K1 K2 আলাদা। এই যে K1 K2 আলাদা, K1 K2 আলাদা এবং L1 L2 আলাদা, এদের গুণফল কিন্তু F কিন্তু সেম হবে। আমি যখন F বল দিয়ে টান দিব, দুইটা তারে শ্রেণীতে আছে তো দুইটা তারই প্রযুক্ত বল হবে F। দেখো অনেকে এটা বুঝতে পারে না, না ভাই F দিয়ে ভাগ হয়ে যাবে, F ভাগ হয়ে যাবে, F/2 F/2 হবে। আচ্ছা চিন্তা করো তো, ধরো এটা একটাই স্প্রিং, স্প্রিং একটাই স্প্রিং, আমি F বলে টান দিলাম। বলো এবার এই স্প্রিং এ প্রযুক্ত বলের মান কত? এই স্প্রিংটাতে প্রযুক্ত বলের মান কত? F। F বলে টান দিলাম, তাহলে পুরো স্প্রিংটার উপরে কত বল প্রযুক্ত করলাম? F পরিমাণ বল প্রযুক্ত করলাম। এবার যদি আমি একটা কাজ করি, এইটুকু অংশকে আমি গোলাপি রং করে দিলাম, এইটুকু অংশ গোলাপি রং, এবার এইটুকু অংশ সবুজ রং, এইটুকু অংশ সবুজ রং করে দিলাম। এবার দেখো স্প্রিং কিন্তু একই, জাস্ট রং করে দিছি আলাদা আলাদা। এবার যখন আমি F বল দিয়ে টান দিব, এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে বলো তো এবার স্প্রিংটাতে প্রযুক্ত বল কত, তুমি কি বলবা যে ভাই উপরের গোলাপি অংশের জন্য হচ্ছে F/2, নিচের সবুজ অংশের জন্য F/2? এবার কি তাই বলবা? তাহলে আগে কেন বলো না F/2 F/2 আগে কেন বলো নাই? তুমি কিন্তু তা বলবা না, তুমি বলবা যে ভাই টোটালটার উপর প্রযুক্ত বল কত? F। তাহলে এখানে প্রযুক্ত বল F, এখানেও প্রযুক্ত বল F। তাহলে শ্রেণীতে থাকলে F কিন্তু সেম। যে জিনিসটা আমি তোমাকে এখন বুঝাইতে চাই, একেবারে কিওয়ার্ড মাথায় রাখবা, ভবিষ্যতে অনেক কাজে দিবে, সেটা হচ্ছে শ্রেণীতে যদি সমবায় থাকে, শ্রেণী সমবায় যদি হয়, তাহলে প্রসারণ হবে আলাদা আলাদা এবং সেই প্রসারণ আলাদা আলাদা প্রসারণের যোগফল হবে টোটাল প্রসারণ, কিন্তু F থাকবে সেম। এই তারেও প্রযুক্ত বল, স্প্রিং এ প্রযুক্ত বল হবে F, এই স্প্রিংটাতেও প্রযুক্ত বল হবে F। তাহলে F থাকবে সেম। ঠিক আছে, তাহলে L হবে আলাদা, F থাকবে সেম। ঠিক আছে, এবার আসো, বাদ দাও স্প্রিং, বাদ দাও, আমরা তো স্প্রিং পড়তে চাইতেছি না, আমরা পড়তে চাইছি তারের ক্ষেত্রে। এবার এইটা যদি তুমি বোঝো, স্প্রিংটা যদি বোঝো, তারের ক্ষেত্রে সেম কথা। ধরো দুইটা তারকে শ্রেণী সমবায় আমি সংযুক্ত করব। ধরো একটা কপারের তার, এইটা হচ্ছে কপার তার, এবং এর সাথে আরেকটা ধরো যে ব্রোঞ্জের তার। ধরো দুইটা তারকে এইভাবে সংযুক্ত করা হয়েছে, ঝালাই করে সংযুক্ত করা হয়েছে। এবার ঝালাই করে সংযুক্ত করার পরে F পরিমাণ বল দিয়ে টান দেওয়া হইলো, তাহলে স্বাভাবিকভাবে দুটো তারই প্রসারিত হবে। কিন্তু যেটা একটু নরম তার, যেটার প্রসারণ বেশ ভালো হয়, বল দিলে বেশি প্রসারণ হয়, সেটা বেশি প্রসারিত হবে। আর যেটা একটু মজবুত শক্ত, যার স্থিতিস্থাপকতা বেশি, সে একটু কম প্রসারিত হবে, স্বাভাবিক কথা। তাহলে দুইটা তারই কিন্তু প্রসারিত হবে। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে দুইটা তারই প্রসারিত হবে। প্রস্থচ্ছেদের পরিবর্তনটা আমরা খুবই নগণ্য ধরে নিব আপাতত, যে দৈর্ঘ্য বৃদ্ধির তুলনায় প্রস্থচ্ছেদের পরিবর্তনটা অতি নগণ্য। এই যে এই তারটাও প্রসারিত হবে, দুটো তারই প্রসারিত হবে। তাহলে দুটো তারের এই যে টোটাল প্রসারণটা এটা হচ্ছে L। দুটো তারের টোটাল প্রসারণটা হচ্ছে L। F পরিমাণ বল দিয়ে টান দিলাম, তাহলে দুইটা তারে প্রযুক্ত বল F কিন্তু সেম থাকবে। এই তারে প্রযুক্ত বল F, এই তারে প্রযুক্ত বল F। এই তারের প্রসারণ L1, এই তারের প্রসারণ L2, তাহলে L হবে L1 প্লাস L2 আর F থাকবে সেম। তাহলে এই কিওয়ার্ড দুটুকু মাথায় রাখবা, যে প্রসারণ হবে আলাদা আলাদা, টোটাল প্রসারণ হবে আলাদা আলাদা প্রসারণের যোগফল, আর F থাকবে সেম। দুটো তারের শ্রেণী সমবায় আমি F বল দিয়ে টান দিলে দুটো তারের উপর প্রযুক্ত বল হবে সেম। কথা কি বুঝতে পারছো? এবার আসো, যদি কোনো প্রশ্ন আসে আপাতত প্রশ্নগুলা মনের মধ্যে রাখো, দেখো সব প্রশ্নের অ্যান্সার পাবা। তাহলে এটা গেল শ্রেণী সমবায়, এটা আমরা দেখলাম শ্রেণী সমবায়। এইবার আসো তো সমান্তরাল সমবায় দেখি। এবার দেখবো হচ্ছে সমান্তরাল
সমবায়। তাহলে সমান্তরাল সমবায়ে দুইটা তার। সবার মাইক্রোফোনটা দেখো মিউট আছে কিনা, কোন একজনের কাছ থেকে একটু নয়েজ আসতেছে। এবার দুইটা তারই সমান্তরাল সমবায় থাকবে। তো তারের আগে স্প্রিং এর কথা ভাবি আমরা। ইব্রে ফয়সাল না কি যেন একটা নাম, তোমার একটু মাইক্রোফোনটা মিউট করো ভাইয়া। দেখো এবার দুইটা তার সমান্তরাল সমবায় থাকবে। আচ্ছা, তারের আগে আমরা স্প্রিং এর কথাটা একটু বলি। যে এরকম যদি হইতো, ধরো একটা শক্ত মজবুত স্প্রিং আর একটা একটু নরম স্প্রিং, এই যে পাক সংখ্যা তুলনামূলক কম, দুইটা স্প্রিংকে এইভাবে সংযুক্ত করছি। দুইটা স্প্রিং অনেক দূরে দূরে নেই, কিন্তু পাশাপাশি আছে। সংযুক্ত করে এইবার আমি এফ পরিমাণ বল দিয়ে টান দিলাম। তাহলে এবার কি ঘটনা ঘটবে? এবার ঘটনাটা কি ঘটবে? যে হ্যাঁ, দুইটা স্প্রিংয়ে প্রসারিত হবে। কিন্তু এইবার দেখো তো কোনটা সেম থাকবে আর কোনটা আলাদা হবে। এভাবে ধরে এই কাঠামোটাকে, এটা ধরো একটা এই যে কাঠামো দিয়ে ঝালাই করে সংযুক্ত করা হয়েছে, এইভাবে ধরে টান দিছ। তাহলে টান দিয়ে যতটুকু নিচে নামাই নিয়ে আসলা, সেটা এই গোলাপি স্প্রিংটাও যতটুকু নিচে নামলো, এই সবুজ স্প্রিংটাও তো ততটুকুই নিচে নামলো। তাহলে এই ক্ষেত্রে এই গোলাপি স্প্রিংটার প্রসারণটা যতটুকু হবে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, সবুজ স্প্রিংটার প্রসারণ কিন্তু ঠিক ততটুকুই হবে। কারণ আমি টেনে জাস্ট অনুভূমিক ভাবে রাখছি। এই যে এই যে কাঠামোটা, ধরো একটা লাঠি ঝুলানো হয়েছে, এটাকে অনুভূমিক ভাবে রাখছি, টেনে এভাবে অনুভূমিক ভাবে রাখছি। তাহলে এফ পরিমাণ বল দিয়ে টানা হইল। এবার দেখো দুইটা তারের প্রসারণটা সেম, দুইটা তারের প্রসারণ সেম, মানে স্প্রিং এর প্রসারণ সেম। কিন্তু এবার প্রযুক্ত বল কিন্তু সেম হবে না, কারণ একটা নরম তার, একটা শক্ত তার। তাহলে সেম পরিমাণ প্রসারিত করতে গেলে, এটা তো খুবই কমন সেন্স, সেম পরিমাণ যেহেতু প্রসারিত করছি, তাহলে যেটা নরম তার তাতে বল দিতে হবে কম, আর যেটা শক্ত তার, মজবুত তার, যেটা শক্ত স্প্রিং, যার স্প্রিং কনস্ট্যান্ট বেশি, তাকে তো বেশি বলে টানতে হবে। তাহলে আমি যদি বল দিই এফ, তাহলে সেই প্রযুক্ত বল এবার ভাগ হয়ে যাবে। এই স্প্রিং এর ক্ষেত্রে প্রযুক্ত বলটা হবে F1, এই স্প্রিংটার ক্ষেত্রে প্রযুক্ত বলটা হবে F2। কি কথা কি বুঝছো? আর যদি ম্যাথমেটিক্যালি বুঝতে চাও, দেখো F = kx, F = kx, x সেম, দুইটা তারের প্রসারণ সেম, দুইটা স্প্রিং এর প্রসারণ সেম, এক্সটা সেম, k1 k2 আলাদা। k1 k2 যেমন ওইখানে ইয়ং গুণাঙ্ক y1 y2 ঠিক একই রকম। তাহলে k1 k2 এটা আলাদা। তাহলে আমি এবার বল দিয়ে টেনে প্রসারিত করতে চাই, সেম পরিমাণ প্রসারিত করতে চাই। সেম পরিমাণ প্রসারিত করলে ধরো এখানে x এর মান সেম, k1 k2 আলাদা, f কোনোদিন সেম হইতে পারে না, কোনোদিনও সেম হইতে পারে না। ধরো তুমি একটা, এই যে x এর মান ধরো 2, k1 এর মান ধরো 4, k2 এর মান ধরো 5, তাহলে বলো এই পাশে কত আর এই পাশে কত? এটা 2, x এর মান সেম, k1 এর মান 5, তাহলে 5 দুগুণে 10, আর k2 এর মান ধরো 4, 4 দুগুণে 8, তাহলে f1 f2 হবেই, f কোনোভাবে সেম হতে পারে না। আর কমন সেন্স দিয়ে যদি বুঝতে চাও, তাহলে খুবই কমন সেন্স, যে f পরিমাণ বল দিয়ে টান দিলাম দুইটা স্প্রিং এর মধ্যে, যেটা নরম, যেহেতু প্রসারণ সেম, প্রসারণ যেহেতু সেম, তাহলে যেটা নরম সেটাতে কম বল লাগবে, আর যেটা শক্ত সেটাতে বেশি বল লাগবে। তাহলে এই ক্ষেত্রে কি? এই ক্ষেত্রে F = হবে, তুমি যে বলটা দিলা F, এই যে F বল দিয়ে টানলা, তাহলে এই তারে প্রযুক্ত কত F1, এই তারে প্রযুক্ত কত F2, তাহলে এই তারের প্রত্যয়নী বল F1, এই স্প্রিং এর প্রত্যয়নী বল F2। তাহলে F1 আর F2 এই দুইটার যোগফল হবে F এর সমান, আর L থাকবে সেম, L থাকবে সেম। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে এই কথাটা বেদ বাক্যের মতো মানবা। ঠিক একই জিনিস তারের ক্ষেত্রে, তাহলে অলরেডি আমাদের বোঝানো হয়ে গেছে। তাহলে এবার আমরা আরেকবার একটু এখানে এঁকে ফেলি, যে দুটো তারকে আমরা সমান্তরাল সমবায়ে সংযুক্ত করব, পাশাপাশি রেখে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করব। এই একটা তার আর এই একটা তার, দুইটা তারকে এই যে পাশাপাশি রাখছি, অনেক দূরে দূরে না, পাশাপাশি রাখা আছে। পাশাপাশি রেখে এই যে সংযুক্ত করলাম, সংযুক্ত করে F বলে টান দেওয়া হইল। তাহলে হ্যাঁ, দুটো তারেরই প্রসারণ হবে, সেম পরিমাণ প্রসারণ হবে, যেহেতু টেনে আমি সেম পরিমাণ নিচে নামাবো। তাহলে দুইটা তারের প্রসারণটা হবে সেম, দুইটা তারের স্থিতিস্থাপক সীমার মধ্যে প্রসারণটা হবে সেম, দুইটা তারের প্রসারণটা থাকবে সেম, আর প্রযুক্ত বল সেটা ভাগ হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তাহলে এটা F1, সরি এটা F, এই তারের যে প্রযুক্ত বলটা এটা F1, এই তারের যে প্রযুক্ত বলটা সেটা F2। তাহলে F = হবে F1 + F2, F1 + F2। তারের প্রসারণ এতটুকু L, তারের প্রসারণ এতটুকু L, L সেম, তাহলে L থাকবে সেম। তাহলে এই যে কিওয়ার্ডগুলা, এইগুলা একটু মাথার মধ্যে একেবারে গেঁথে নাও, তাহলে আর পরবর্তীতে ঝামেলা হবে না।
যে সমান্তরাল সমবায়ে প্রসারণ সেম, ফোর্স আলাদা, আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রসারণটা আলাদা আলাদা কিন্তু ফোর্স এফ সেম। এই জিনিসটা মাথায় রাখবা। এটা মাথায় রাখলে তোমার আর কোনো ম্যাথে আটকাবে না। ঠিক আছে, এবার আসো আমরা সামনের দিকে আগাই। এবার আমরা এই তারের প্রসারণের ক্ষেত্রে, তারের সমবায়ে যে তারের প্রসারণ হয় সেই প্রসারণের ক্ষেত্রে ম্যাথ প্রবলেমগুলো সলভ করব। তো তার আগে আমাদের একটু বুঝতে হবে যে আমরা সূত্রগুলো খাটাবো কিভাবে। তাহলে দেখো, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে সূত্রটা আমরা খাটাবো, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে সূত্রটা খাটাবো, তাহলে দুইটা তার দৃঢ় অবলম্বনে সংযুক্ত করা আছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। তাহলে এই একটা তার, আর তার সাথে এই আর একটা তার, শ্রেণী সমবায় আছে দুইটা তার। তারের দৈর্ঘ্য আলাদা আলাদা। এই তারের দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য L1, এই তারটার আদি দৈর্ঘ্য L2। দুইটা তারের যেহেতু উপাদান আলাদা আলাদা তার, ভিন্ন ভিন্ন উপাদানের তার, ইয়ং গুণাঙ্ক Y1 এবং ইয়ং গুণাঙ্ক Y2। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেমও থাকতে পারে, আলাদা আলাদা হতে পারে। তা আমরা নিলাম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 আর A2 ধরলাম, আলাদা হলে আলাদা হবে। ঠিক আছে, আলাদা যদি হয় তাহলে মানে সেম যদি থাকে তাহলে সেম থাকবে। এবার আমি কি করলাম, এফ পরিমাণ বল দিয়ে টান দিলাম, যে এফ পরিমাণ বল দিয়ে এটাকে টান দেওয়া হলো। তাহলে খুব স্বাভাবিক, কমন সেন্স, দুটো তারই প্রসারিত হবে। তো একটু আগে যেহেতু আমরা দেখছি যে দুইটা তারের প্রসারণ সেম হবে না, যে তারটা মজবুত ফোর্স সেম থাকবে, আর যে তারটা মজবুত সেটা কম প্রসারিত হবে, আর যে তারটা নরম সেই তারটা বেশি প্রসারিত হবে। তাহলে আলটিমেট যে প্রসারণটা, এই প্রসারণটাই আমরা বের করতে চাই। ধরো আমাদের ম্যাথে অনেক ডাটা দিয়ে দিবে, দিয়ে বলবে এই আলটিমেট প্রসারণটা বের করো। তাহলে দেখো, এই আলটিমেট প্রসারণ হবে এই তারের প্রসারণ L1 এবং এই তারটার যে আলাদা আলাদা প্রসারণ L2, এদের যোগফল। তাহলে খুব স্বাভাবিকভাবে তাহলে আমরা কিভাবে ম্যাথটা করব, L ইকুয়াল টু হবে L1 প্লাস L2। এই যে দুইটা তারের আলাদা আলাদা প্রসারণের যোগফল হবে টোটাল প্রসারণ। এবার আমরা কি জানি, সূত্র কি জানি, Y ইকুয়াল টু F বড় হাতের L ডিভাইডেড বাই A ছোট হাতের L। ওকে, তাহলে ছোট হাতের L প্রসারণ, ছোট হাতের L, এটা সমান সমান কত, F বড় হাতের L ডিভাইডেড বাই Y ইন্টু A। তাহলে প্রথম তারের উপর প্রযুক্ত বল, প্রথম তারটা উপরের যে তারটা, তার উপর প্রযুক্ত বল, তার আদি দৈর্ঘ্য, এই যে সূত্রটা বসাচ্ছি, আদি দৈর্ঘ্য ইয়ং গুণাঙ্ক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্লাস দ্বিতীয় তারের উপর প্রযুক্ত বল, দ্বিতীয় তারের দৈর্ঘ্য, দ্বিতীয় তারের ইয়ং গুণাঙ্ক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এইবার একটু তাকাও, বোর্ডে তাকাও, ভালো করে খেয়াল করো। দুইটা তারে প্রযুক্ত বল, এফ কি শ্রেণী সমবায় আছে, এফ বলে টান দিছো, তাহলে এই তারে প্রযুক্ত বল কত, এফ। এই তারটে প্রযুক্ত বল কত, এফ। প্রযুক্ত বল এফটা সেম, এফ থাকবে সেম। তাহলে এখানে এফ আর এখানে এফ সেম, L1 L2, Y1 Y2। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি সেম থাকে তাহলে এ এ একই থাকবে, যদি আলাদা থাকে হোক আলাদা, A1 A2। এই হচ্ছে কথা। তাহলে তোমার এরকম সবগুলো ডাটা দিয়ে দিবে, দুইটা তারের আদি দৈর্ঘ্য L1 L2 কত বলে দিবে, দুইটা তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক বলে দিবে, দুইটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলে দিবে। নরমালি এই টাইপের ম্যাথে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এফ সেম মানে এ সেম থাকে, দুইটা তারের ব্যাস একই রকম থাকে, ঝালাই করে শ্রেণী সমবায় সংযুক্ত করা হচ্ছে তো সেম থাকে, এটা সেম বলে দেয়। তাহলে সব কিছু সেম মানে সব কিছুর মান টান বলে দিয়ে বলবে, নাও এতটুকু বল প্রযুক্ত করলাম, 80 নিউটন বল প্রযুক্ত করলাম, তাহলে এই সমবায়ের টোটাল প্রসারণটা কত হবে। বা ধরো এরকম একটা চিত্র দিয়ে বলে যে তারের এই প্রান্ত এ আর এই প্রান্ত বি, তাহলে আমি ধরো 20 কেজি ভার ঝুলালাম, 20 কেজি ভার ঝুলালে বি প্রান্ত কতটুকু নিচের দিকে নামবে, বি প্রান্তের অবনমন হবে কতটুকু। তাহলে বি প্রান্তের অবনমন কতটুকু হবে, সেটা হবে এই দুইটার আলাদা আলাদা প্রসারণের যোগফল। তাহলে ম্যাথ কিন্তু এখন তুমি পারবা, ম্যাথ আমার আর করানো লাগবে না, ম্যাথ নিজে নিজেই করতে পারবা। কথা কি বুঝতে পারছো? তাহলে এটা কি গেল, সমবায়ের ক্ষেত্রে আমরা কি হিসাব করব সেটা গেল। এবার আসো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, সমান্তরাল সমবায়। হ্যাঁ হ্যাঁ বলো। কোথায় L1 L2 কোথায়, এখানে এই তারের প্রসার, এই তারের আদি দৈর্ঘ্য L1, এই তারের আদি দৈর্ঘ্য L1, এই তারের আদি দৈর্ঘ্য L2।
কি চাইতে পারে সেটা আমরা পরে দেখবো, আপাতত ফোকাস করো বোর্ডে যতটুকু লিখছি ততটুকুর উপর। আগে আমি পড়াই, পড়ানোর পরে শেষ করি, এখন কোনো প্রশ্ন নেব না। সমান্তরাল সমবায়, ঠিক আছে, মিউট করে দাও, সবাই মিউট করে দাও, মাইক্রোফোনটা মিউট করে দাও, আমার এখান থেকে মিউট করা যাচ্ছে না। সমান্তরাল সমবায়, তাহলে আসো দেখো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হবে। এবার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি চাইতে পারে? সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রসারণটা চাইবে না, কারণ প্রসারণ তো সেম হবে। সমান্তরাল সমবায়ে প্রসারণ সেম হবে, টিচাররাও জানে যে সমান্তরাল সমবায়ে প্রসারণটা সেম থাকবে। তাহলে দুইটা তার পরস্পরের সাথে এই যে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করা আছে পাশাপাশি। তাহলে এবার তুমি এফ পরিমাণ বল দিয়ে টান দিলা, এই যে এফ পরিমাণ বল দিয়ে টান দেওয়া হইল। তাহলে এই তারের আদি দৈর্ঘ্য L1, এই তারের আদি দৈর্ঘ্য L2। নরমালি কি হয়, সমান্তরাল সমবায় যদি থাকে L1 আর L2 আলাদা আলাদা হয় না, L1 এবং L2 সেম থাকে। তাহলে L1 L2 আমি আপাতত ধরে নিচ্ছি আলাদা হইলে কি হবে দেখবো আমরা পরে, আর সেম থাকলে কি হবে সেটা তো বুঝবই। এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে A2। এবার এই তারে প্রযুক্ত বলটা এইটা হবে F1, এই তারে প্রযুক্ত বলটা এইটা হবে F2। দুইটা তার আলাদা আলাদা উপাদানের, তো তাহলে মূল যে জিনিসটা সেটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। এই তারটার ইয়ং গুণাঙ্ক y1, এই তারটার ইয়ং গুণাঙ্ক হচ্ছে y2। তাহলে এবার দুইটা তারের প্রসারণ সেম থাকবে, দুইটা তারের প্রসারণটা সেম থাকবে, প্রসারণ সেম হবে। দুইটা তার প্রসারিত হয়ে আসলো, প্রসারণটা সেম থাকবে, দুইটা তারের প্রসারণ সেম থাকবে। তাহলে আলাদা কি হচ্ছে, ফোর্স আলাদা হচ্ছে। তাহলে এইখানে সূত্রটা কি হবে, এইখানে সূত্রটা হবে হচ্ছে এফ এর সূত্র, এফ ইকুয়াল টু এল তো সেম, এফ ইকুয়াল টু হবে F1 প্লাস F2, এটা হবে। এবার y ইকুয়াল টু এফ বড় হাতের L ডিভাইডেড বাই এ ছোট হাতের L। তাহলে এফ ইকুয়াল টু হবে y a ছোট হাতের L ডিভাইডেড বাই বড় হাতের L। তাহলে টোটাল প্রযুক্ত ফোর্স এফ ইকুয়াল টু হবে F1 প্লাস F2। তাহলে F1 এর জন্য y a ছোট হাতের L ডিভাইডেড বাই বড় হাতের L প্লাস y a ছোট হাতের L ডিভাইডেড বাই বড় হাতের L। এবার আসো তাকাও বোর্ডে তাকাও, অবশ্যই দুইটা আলাদা আলাদা তার ইয়ং গুণাঙ্ক y1 y2 আলাদা আলাদা হবেই। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ধরো এটা চিকন তার, প্রথমটা ধরো চিকন তার, পরেরটা একটু মোটা তার, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলাদা আলাদা, A1 A2 আলাদা আলাদা হইল। এইবার ধরো তারের দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য L1 L2 সেটাও আলাদা, তাহলে সেটাও আলাদা আলাদা হলো। নরমালি সমবায়ে দেখো, মাথায় রাখো, সমান্তরাল সমবায়ে দুইটা তারের আদি দৈর্ঘ্য এই L1 আর L2 এটা সেম থাকে, এটা সেমই বলে দেয়, আমাদের যত ম্যাথ আমরা সামনে দেখবো সেম থাকবে। আর যখন শ্রেণী সমবায় থাকে তখন এটা সেম বলে দেয়, মানে এইটা হচ্ছে হইতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমরা দুনিয়াতে যত ম্যাথ দেখবো এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এটা থাকবে সেম, এটা সেম থাকে নরমালি, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে এলটা থাকে সেম, এল সেম থাকবে, এলটা সেম থাকে, ঠিক আছে। তাহলে হিসাব নিকাশটা সুবিধা হয় এবং সেই সুবিধাজনক হিসাব নিকাশটা আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে করতে হবে। তাহলে দুইটা তারের দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য সেম থাকে, তো সেম থাকলে থাকবে L1 L2 এর মান আমি একই বসাই দিব, যে এই তারের দৈর্ঘ্য 2 মিটার, এই তারের দৈর্ঘ্য 2 মিটার। কিন্তু আমি আপাতত সূত্রটা দেখতেছি যে আলাদা আলাদা হইলে কি হবে, ওকে আলাদা আলাদা হইলে L1 আর L2 হবে, কিন্তু যে জিনিসটা সেম, মাস্ট সেম, সেইটা হচ্ছে ছোট হাতের L, সেটা হচ্ছে ছোট হাতের L। এই যে ছোট হাতের Lটা এইটা মাস্ট সেম, কারণ আমি যখন টেনে এটাকে নিচে নামাবো, দুইটাকে আমি সেম পরিমাণ টেনে নিচে নামাচ্ছি, তাহলে দুইটা তারের প্রসারণ ছোট হাতের L মাস্ট সেম থাকবে। তাহলে আমাদের মূল সূত্র হচ্ছে এইটা। এইবার আমাদের কি চাইতে পারে, চাইতে তো ভাই অনেক কিছুই পারে, ঠিক আছে। এইখানে অনেক কিছু রাশি আছে, ধরো কিছু রাশির মান বলে দিয়ে যেটা দিবে না সেটা চাইতে পারে। তো এই ক্ষেত্রে টোটাল ফোর্স চাইতে পারে, এই ক্ষেত্রে এই যে ছোট হাতের L প্রসারণ কত, যেহেতু প্রসারণ সেম, তাহলে সব তথ্য দিয়ে প্রযুক্ত বলের মানটান বলে দিয়ে বলবে যে এই সমবায়ের টোটাল প্রসারণটা কত হবে, সেই প্রসারণ বের করতে বলতে পারে, মানে বের করতে বলতে পারে অনেক কিছু। তাহলে যা বের করতে বলবে আমরা সামনে দেখবো। তাহলে আপাতত সূত্রগুলার আমরা বুঝি যে কি হবে, জাস্ট মাথায় রাখবা। এই ক্ষেত্রে তোমার এই সূত্র মনে না রাখলেও চলবে, তুমি মাথায় রাখবা এই ক্ষেত্রে টোটাল প্রসারণ ছোট হাতের L হবে দুইটা প্রসারণের যোগফল, ওকে, তারপরে দুইটা প্রসারণের সূত্র বসাই দিবা, শেষ। এই ক্ষেত্রে মাথায় রাখবা যে প্রযুক্ত বলটা এটা হচ্ছে দুইটা তারের উপর আলাদা আলাদা ভাবে প্রযুক্ত বলের যোগফল, F = F1 + F2, তারপরে F1 এবং F2 এর সূত্র এখান থেকে এনে বসাই দিবা, শেষ। আমি কিন্তু এই সূত্র মুখস্থ রাখি না, এই সূত্র দেখো আমি বক্স করি নাই, আমি যেটা বক্স করব না সেটা সূত্র হিসেবে মুখস্থ রাখবা না, এগুলো এমনিই মাথায় থাকবে, জাস্ট তুমি কনসেপ্টটা মাথায় রাখবা। কোনটা মুখস্থ রাখবা, মুখস্থ যদি রাখতে হয় তাহলে এই লাইনটা মুখস্থ রাখবা, মুখস্থ যদি রাখতে হয় তাহলে এই লাইনটা মুখস্থ রাখবা।
যে টোটাল প্রসারণটা হবে দুইটা প্রসারণের যোগফল, টোটাল ফোর্সটা হবে দুইটা ফোর্সের যোগফল। শেষ, এইটুকু মাথায় রাখবা। কি ক্লিয়ার? এবার আসো দেখি, এবার আমরা ম্যাথ করি একটা। তাহলে দেখি কেমন ম্যাথ আসে, এইবার আমরা বুঝবো যে দেখি কেমন ম্যাথ আসে। জাস্ট কনসেপ্ট ক্লিয়ার থাকলে ম্যাথ কোনো ব্যাপার না। দেখো, আগে আমি অনুভূমিক ভাবে মানে উলম্ব ভাবে আঁকছিলাম যে তার ঝুলে আছে। এবার আমি এই ম্যাথটাতে আমি চিত্রটা এভাবে আঁকতেছি যে একটা দৃঢ় অবলম্বন থেকে দুইটা রড, দুইটা ধাতব রড, এই একটা ধাতব রড এবং তার সাথে ঝালাই করে আর একটা ধাতব রড, আর একটা ভিন্ন উপাদানের ধাতব রড সংযুক্ত করা আছে। এই যে দুইটা ধাতব রড, প্রথম যে রডটা তার দৈর্ঘ্যটা হচ্ছে 4 মিটার, পরবর্তী যে রডটা তার দৈর্ঘ্যটা হচ্ছে 6 মিটার। এবার দুইটা আলাদা আলাদা উপাদান, তো আলাদা আলাদা উপাদান আমার যদি বাংলায় বলে দেওয়া না থাকে তাও আমি বুঝে যাবো। কেমনে বুঝতে যাবো? ইয়ং গুণাঙ্ক দেখে। এই তারের ইয়ং গুণাঙ্ক বলা আছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। এই তারের ইয়ং গুণাঙ্ক বলা আছে 8 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার, এটা বলা আছে। তাহলে এবার দেখো প্রশ্নটা আমি একটু বাংলায় বলি। দুইটা ভিন্ন ভিন্ন উপাদানের যাদের ইয়ং গুণাঙ্ক যথাক্রমে এত এত এবং দৈর্ঘ্য যথাক্রমে 4 মিটার ও 6 মিটার, দুইটা তারকে ঝালাই করে সংযোগ দেওয়ার পরে কোন একটা দৃঢ় অবলম্বনের সাথে অনুভূমিক ভাবে রাখা আছে। কিভাবে রাখা আছে? অনুভূমিক ভাবে রাখা আছে। এইবার অনুভূমিক ভাবে এই তারের শেষ প্রান্তে, এই সমবায়ের এই তার সংযোগের শেষ প্রান্তে এফ বল প্রযুক্ত করায়। এফ এর মান আমার বলে নাই, বলছে এফ বল প্রযুক্ত করায় মোট সমবায়টি 0.02 মিটার প্রসারিত হয়। এদের তারদ্বয়ের ব্যাস সমান হলে এদের আলাদা আলাদা প্রসারণ কত? আলাদা প্রসারণের মান কত? ব্যাস সমান মানে ব্যাসার্ধ সমান মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা সমান। প্রস্থচ্ছেদ এটা সেম থাকবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ থাকবে সেম। তাহলে দুটো আলাদা আলাদা উপাদানের রডকে শ্রেণী সমবায়ে ঝালাই করে সংযুক্ত করে অনুভূমিক ভাবে রাখা আছে। আদি দৈর্ঘ্য বলা আছে, ইয়ং গুণাঙ্ক বলে দেওয়া আছে। বলা হচ্ছে এফ বল প্রযুক্ত করায় এতটুকু প্রসারিত হয়। তাদের ব্যাস সেম বলে দিছে, ব্যাসার্ধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম বলে দিছে। আমি তোমার বলছিলাম শ্রেণী সমবায় থাকলে এ সেম বলে দেয়, আর সমান্তরাল সমবায় থাকলে দৈর্ঘ্য সমান এটা বলেই দেয়। এটা নিয়ে আমার আর কনফিউজ হওয়ার কিছু নেই, আমাকে এতটুকু সহজ করে দেয়। তাহলে আসো দেখি আমাদের কি বের করতে বলছে যে তার দ্বয়ের আলাদা আলাদা প্রসারণ কত। তাহলে দেখো টিচাররা জানে যে শ্রেণী সমবায় আছে, প্রসারণটা আলাদা আলাদা হবে। যে তারটা কম মজবুত অর্থাৎ নরম তার, সেটা বেশি প্রসারিত হবে। যে তারটা বেশি মজবুত শক্ত, সেটা কম প্রসারিত হবে। তাহলে এই তারটার প্রসারণ L1, এই তারটার প্রসারণ L2। তাহলে আমাদের কি দেওয়া আছে জানো? আমাদের দেওয়া আছে L এর মানটা, টোটাল প্রসারণ L1 প্লাস L2। তাহলে আমাদের দেওয়া আছে L1 এবং L2 এর যোগফল, টোটাল প্রসারণের মানটা 0.02 মিটার দেওয়া আছে। দ্যাট ইজ 1 নম্বর ইকুয়েশন। কি লাগবে? আলাদা আলাদা প্রসারণ লাগবে, অর্থাৎ L1 ইকুয়াল টু হোয়াট, L2 ইকুয়াল টু হোয়াট। এই যে এই দুইটা লাগবে। একটা জিনিস দেখো, আমার মতো করে মেনে চলবা, সেটা হচ্ছে আননোন কোয়ান্টিটি দুটো, ইকুয়েশন লাগবে দুটো। দুনিয়া উল্টে যাক, আননোন কোয়ান্টিটি কয়টা? দুইটা। ইকুয়েশন লাগবে দুইটা ইকুয়েশন ছাড়া সলভ করে কোনোভাবে মান বের করা যাবে না। একটা ইকুয়েশন আমরা পেয়ে গেছি, তাহলে ছোট হাতের L1 এবং ছোট হাতের L2 এই দুইটা আননোন কোয়ান্টিটি নিয়ে ইকুয়েশন আমার খুঁজে বের করা লাগবে। এবার তার জন্য কি কি দেওয়া আছে? আদি দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম বলা আছে, ইয়ং গুণাঙ্ক বলে দেওয়া আছে। তাহলে আর একটা ইকুয়েশন আমার লাগবে, কোনো না কোনো ভাবে আমার লাগবে। দেখো তো এটার জন্য আমি এটা কি লিখতে পারি? প্রথম তারটার জন্য ইয়ং গুণাঙ্ক y1 ইকুয়াল টু f বড় হাতের L ডিভাইডেড বাই a ছোট হাতের l। দ্বিতীয় তারটার জন্য y2 ইকুয়াল টু f বড় হাতের L ডিভাইডেড বাই a ছোট হাতের l। বোর্ডে তাকাও, দেখো একটু আগে যা শিখালাম সেই কনসেপ্টটা কোথায় লাগবে। এবার কি সমবায় আছে? শ্রেণী সমবায়। তাহলে f বল দিয়ে টান দিলাম, এই তারের উপর প্রযুক্ত বল কত? f। এই তারটার উপরও প্রযুক্ত বল কত? f। শ্রেণী সমবায়, f সেম। তাহলে f সেম, গুড। নুসরাত বলছে f সেম, তাহলে fটা সেম, L1 L2 আলাদা,
প্রসারণ ছোট হাতের এল1 ছোট হাতের এল2 আলাদা, যেহেতু ব্যাস সমান তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম। এবার এই দুইটা সমীকরণ দেখে তোমার কি করতে ইচ্ছা করতেছে বলো, যা করতে ইচ্ছা করতেছে তাই করো। কি করতে ইচ্ছা করতেছে বলো, মনে মনে কি করতে ইচ্ছা করতেছে এই দুইটা সমীকরণকে কি করতে, ভাগ করতে। গুড, ভেরি গুড। তাহলে y1 ডিভাইডেড বাই y2, ম্যাথ শেষ। এফ এ কাটাকাটি মনে মনে কেটে দাও, মনে মনে কেটে দাও, তোমরা এখন বড় হয়েছো না, এখন লেখা যাবে না। তাহলে আমরা কি লিখবো, y1 ডিভাইডেড বাই y2, উপরে বড় হাতের l1, নিচে হচ্ছে বড় হাতের l2, আর ছোট হাতের l2টা যাবে উপরে, ছোট হাতের l1টা আসবে নিচে। একটা লাইন গ্যাপ দিলাম, ঠিক আছে? ঠিক আছে, তোমরা একটা লাইন গ্যাপ দেওয়া শেখো। এবার y1 হচ্ছে 2 × 10⁻11, ম্যাথ শেষ, ডান। y2 8 × 10⁻11, বড় হাতের l1 4 মিটার, ছোট হাতের l2, বড় হাতের l2 6 মিটার, ছোট হাতের l1। 10⁻11 10⁻11 কাটাকাটি, আরো কাটাকাটি যায়, না করলে নাই। তাহলে কি পাওয়া যায়, কোনাকুনি গুণ করো, 6 × 2 12, 12 l1 মাইনাস 4 × 32, 32 l2 সমান সমান 0। দেখছো? তাহলে আর একটা ইকুয়েশন আসবেই, আসতে হবে, না হলে তুমি কেমনে বের করবে? l1 l2 দুইটা আননোন কোয়ান্টিটি একটা সমীকরণ দিয়ে কখনো বের করা যাবে না। তাহলে আর একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। নাও এবার এই সমীকরণ দুইটা সলভ করো। কে সলভ করবে, কে সলভ করবে বলো? 1 ও 2 সলভ করে পাই। কে সলভ করবে? ক্যালকুলেটর সলভ করবে। কেউ যদি বলো যে ক্যালকুলেটর সলভ করতে পারি না, যেমন অফলাইন স্টুডেন্টদের আমি ধরে ধরে মারি, ঠিক আছে? তো কেউ যদি এখন বলো যে আমি সলভ করতে পারি না ভাইয়া, ক্যালকুলেটরে কেমনে সলভ করে, ঠিক আছে, সেটা বললে এমন মায়ের হবে, বুঝছো? মায়েরা একেবারে জোরন খুলে দেব মায়েরা। হ্যাঁ, গুড, ভেরি গুড। তাহলে l1 আর l2 এর মানটা বের করবা। আমার কাছে ক্যালকুলেটর নেই, আমি ক্যালকুলেটর আশেপাশে তাকাইয়া খুঁজে পাইতেছি না। তাহলে কেউ একজন আমার একটু বলো তো, 0.0145 এত মিটার। আর একটা কি দেখলাম, আর একটা কত, আর একটা কত, 0.00545, 0.00545 এত মিটার। ওকে, ডান। এটাই মনে হয় আসছে। এবার দেখো তোমার ম্যাথ হইল কি হইল না, এটা বোঝার একটা উপায় আছে, টেকনিক আছে। একটা জিনিস হচ্ছে কি, ম্যাথ খাতা কলমে করা আর ম্যাথ মাথায় চিন্তা করে উত্তর বের করা বা উত্তর গেস করা, এই দুইটা কিন্তু আলাদা জিনিস। এটা আমরা খাতা কলমে করলাম। এবার আসলে দেখি একটু উত্তরটা গেস করি, উত্তরটা গেস করি। যে আমি এফ বল দিয়ে টানছি না, তাহলে কি বলছিলাম শ্রেণী সমবায়ে, যে তারটা মজবুত সেটা কম প্রসারিত হবে, যে তারটা নরম সেটা বেশি প্রসারিত হবে। কিভাবে বুঝবো? ইয়ং গুণাঙ্ক দেখে বুঝবো। যার ইয়ং গুণাঙ্ক বেশি সে বেশি স্থিতিস্থাপক, বেশি শক্ত, বেশি মজবুত, বেশি দৃঢ়। 8 আর 2, তাহলে এ বেশি দৃঢ়, এ বেশি শক্ত, আর এ কম শক্ত, নরম। তাহলে আমি যদি টেনে প্রসারিত করি, তাহলে এইটা বেশি প্রসারিত হবে, তাই হয়েছে, আর এইটা কম প্রসারিত হবে, তাই হয়েছে। কথা কি বুঝছো? এবার একটা কথা আছে, তুমি এখানে আমার একটু ধরতে পারো যে ভাই দৈর্ঘ্য তো দুটোর সমান না, দৈর্ঘ্য তো দুটোর সমান না। হ্যাঁ, দৈর্ঘ্য যদি সমান হয়, ভালো করে শোনো, দৈর্ঘ্য সমান, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান, দুইটা তারের জাস্ট ইয়ং গুণাঙ্ক আলাদা আলাদা, শ্রেণী সমবায় আছে, টেনে প্রসারিত করো, একেবারে গ্যারান্টি দুনিয়া উল্টে যাক তাও যে তারটার ইয়ং গুণাঙ্ক কম সে বেশি প্রসারিত হবে, যার ইয়ং গুণাঙ্ক বেশি সে কম প্রসারিত হবে। যদি এল এ সেম সেম থাকে, সব কিছু সেম সেম, শুধু উপাদান আলাদা আলাদা, তাহলে টেনে প্রসারিত করলে যেটার স্থিতিস্থাপকতা বেশি সে কম প্রসারিত হবে, যেটার স্থিতিস্থাপকতা কম সেটা বেশি প্রসারিত হবে। এইটাই হচ্ছে ফাইনাল কথা। দৈর্ঘ্য যেহেতু আলাদা আলাদা, এই কারণে তুমি যদি জোর দিয়ে এই কথাটা বলো, এটা সত্যি নাও হইতে পারে, এটা কিন্তু সত্যি নাও হইতে পারে। যেমন মনে করো, ঠিক আছে যে আমি শ্রেণী সমবায় সংযুক্ত করে এফ বলে টানছি, এটা মজবুত তার, এটা নরম তার, কিন্তু মজবুত তারটার দৈর্ঘ্য কম। ধরো এখানে দৈর্ঘ্য হচ্ছে 6 মিটারের জায়গায় 1 মিটার, আর যেটা নরম তার, যেটা সরি মজবুত তারটা তার দৈর্ঘ্য বেশি, ধরো 6 মিটারের জায়গায় 60 মিটার, 6 মিটারের জায়গায় 60 মিটার, কিন্তু যেটা নরম তার যেটা, সেটার আবার দৈর্ঘ্য কম, দৈর্ঘ্য 4 মিটারের জায়গায় ধরো 1 মিটার। সেই ক্ষেত্রে কিন্তু সমীকরণ উল্টে যাইতে পারে। কথা বুঝছো? সেই ক্ষেত্রে কিন্তু সমীকরণ উল্টে যাইতে পারে, কিন্তু মোটামুটি এদের দৈর্ঘ্য কাছাকাছি, 4-6 কাছাকাছি, 4-6 কাছাকাছি। তো এই কারণে আমি কিন্তু গেস করতে পারি যে হ্যাঁ, এটার ইয়ং গুণাঙ্ক এর চেয়ে বেশি, 4 গুণ বেশি, এর চেয়ে 4 গুণ বেশি, 4 গুণ বেশি স্থিতিস্থাপক। এই কারণে এর প্রসারণটা কম হবে, এর প্রসারণটা বেশি হবে। কথা কি বুঝলা? ক্লিয়ার? এই জিনিসটা একটু ভাববা, চিন্তা করবা। ওকে, তাহলে এবার আসো, নাও এবার আমরা আরেকটা ম্যাথ প্রবলেম সলভ করব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে কোন একটা দৃঢ় অবলম্বন থেকে প্রথমে একটা তার ঝুলানো হয়েছে, এই তারটা স্টিলের তার, এর ইয়ং গুণাঙ্ক y1 এটা দেওয়া আছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার, এবং এই তারটার দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। কি করা হইলো, এই তারটাতে ভার ঝুলানো হইলো, কয় কেজি? 4 কেজি ভার ঝুলানো হয়েছে। তারপরে এই তারের সাথে আবার আরেকটা তার এভাবে ঝুলানো হয়েছে, এর মাথায় ভার ঝুলানো হয়েছে, সেই ভারের সাথে আরেকটা তার ঝুলানো হয়েছে। এই তারের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এই তারের দৈর্ঘ্যটা 1 মিটার। এটা হচ্ছে ব্রোঞ্জের তার, ইয়ং গুণাঙ্ক ধরো y2, এটা হচ্ছে 0.19 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। এবার এই তারের মাথায় আবার একটা ভার ঝুলাই দেওয়া হয়েছে, যে ভারটা ঝুলাই দেওয়া হয়েছে সেটা হচ্ছে 6 কেজি। বলা হচ্ছে দুটো তারেরই ব্যাসার্ধ 0.02 মিটার, দুটো তারেরই ব্যাসার্ধ 0.02 মিটার বলে দেওয়া আছে। এবার ভার ঝোলানোর পরে এই সিস্টেমটির মোট প্রসারণ কত হবে সেটা বের করতে বলছে। মোট প্রসারণ কত হবে, বা এই যে সমবায়, এই সমবায়ের নিচের প্রান্তের তারের একেবারে যে নিচের প্রান্ত, মানে 6 কেজি ভার ঝুলানোর পরে এটা কতটুকু নিচের দিকে নামবে, ঠিক আছে, নিচের দিকে অবনমন হবে কতটুকু, সেইটা আমাদের বের করতে বলছে। সহজ হিসাব, মোট প্রসারণ বের করতে বলছে। তাহলে বলো, এইখানে কি শুধু স্টিলের তার প্রসারিত হবে নাকি শুধু ব্রোঞ্জের তার প্রসারিত হবে? বলো, দুটো তারই প্রসারিত হবে। তাহলে এটাও প্রসারিত হবে, এটাও প্রসারিত হবে। তাহলে এই তারের প্রসারণটা L1, এই তারের প্রসারণটা L2। তাহলে টোটাল যে প্রসারণটা হবে সেটা L1 + L2। তোমার কি চাইছে দেখো, কোন সূত্র খাটাবো? প্রশ্ন বুঝে সূত্র খাটাবা, যা অবস্থা তাই বুঝে ব্যবস্থা। তাহলে এখানে মোট প্রসারণ চাইছে, ওকে, তাহলে মোট প্রসারণের সূত্র এই যে লিখে ফেললাম। তাহলে দুটো তারের আলাদা আলাদা প্রসারণ বের করলেই কাজ শেষ। তাহলে এইবার আসো, দুইটা তারের আলাদা আলাদা প্রসারণ বের করব। তাহলে আমরা কি জানি, y = f বড় হাতের L / a ছোট হাতের L। ছোট হাতের L সমান তাহলে কত? f বড় হাতের L / y × a প্লাস f বড় হাতের L / y × a। এইবার আসো, ভালো করে তাকাও, বোর্ডে তাকাও। দুইটা তারের দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য 1.5 মিটার, 1 মিটার, আলাদা আলাদা। তাহলে L1 L2, L1 L2 এটা আলাদা আলাদা। দুইটা তার আলাদা আলাদা উপাদানের ইয়ং গুণাঙ্ক y1 y2 আলাদা আলাদা। দুইটা তারেরই ব্যাসার্ধ সেম, তাহলে ব্যাসার্ধ সেম মানে a আর a সেম। তাহলে a1 আর a2 লিখে লাভ নেই যেহেতু সেম। তাহলে a1 আর a2 লিখে লাভ নাই যেহেতু সেম। এবার আসো f, কি সমবায় আছে? শ্রেণী সমবায়। তাহলে f কি হবে? সেম, তাই না? এই যে f যখন এবার সেম লিখবা তখনই হয়ে যাবে ঝামেলাটা। f কিন্তু এবার আর সেম হবে না। তোমার মনে হইতে পারে ভাই শ্রেণী সমবায়, তাও কেন f সেম থাকবে না? দেখো, যদি এমন হইতো এই একটা তার সাথে ঝালাই করে এই আর একটা তার, আমি এখানে f পরিমাণ বলে টান দিলাম, তাহলে এই তারে বল সেম হইতো, f সেম থাকতো। কিন্তু ভাই এবার সেম থাকবে না, কারণ প্রথম তারের মাথায় একটা ভার ঝোলানো হয়েছে, তারপরে নিচের তারে আবার আর একটা ভার ঝোলানো হয়েছে। এইবার কিন্তু দুইটা তারে প্রযুক্ত বল f সেম না। তাহলে দুইটা তারের এবার প্রযুক্ত বলটা তাহলে কত কত দেখি আমরা একটু বুঝি, কত কত এবার প্রযুক্ত বলটা। তাহলে আসো, প্রথমে এই যে উপরের তারটা, এটাকে আমরা বলছি y1। এই y1 এর জন্য দৈর্ঘ্য প্রসারণ ছোট হাতের L1, তার আদি দৈর্ঘ্য এই যে 1.5 মিটার, মান বসাই দিব। তাহলে আদি দৈর্ঘ্যের মান 1.5, আদি দৈর্ঘ্যের মান 1.5, ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻11, এর মান হচ্ছে πr²। তাহলে পাই ব্যাসার্ধ 0.02 তার স্কয়ার, প্লাস দাগ দিলাম আবার L2 এর মান 1 মিটার গুণ 1 মিটার, y2 হচ্ছে 0.19 × 10⁻11 গুণ পাই 0.02 তার স্কয়ার, πr²। শুধু f এর জায়গাটা ফাঁকা রাখছি। এইবার আসো, f সেম না, f আলাদা, f1 f2 হবে, f আলাদা। কিভাবে? আসো, প্রথম তারের পা ধরে ঝুলে আছে কে?
প্রথম তারের পা ধরে, প্রথম তারটার স্টিলের তারের পা ধরে ঝুলে আছে কে? 4 কেজি, 4 কেজি ভর। তাহলে প্রথম তারের উপর প্রযুক্ত বল কত? প্রথম তারের উপর প্রযুক্ত বল কত? 4 কেজি না, কারণ প্রথম তারের পা ধরে 4 কেজি ঝুলে আছে, ওই 4 কেজির পা ধরে আবার 6 কেজি ঝুলে আছে। তাহলে প্রথম তারটা সে কিন্তু 4 কেজি 6 কেজি দুইজনেরই টান অনুভব করতেছে। তাহলে আসো আমরা খুব ভালো করে বুঝি। দেখো, এই যে ব্রোঞ্জের তারটা, সেই ব্রোঞ্জের তারের পা ধরে শুধু 6 কেজি ঝুলে আছে, তার নিচে আর কিছু নেই। তাহলে ব্রোঞ্জের তারের উপর প্রযুক্ত বল হচ্ছে শুধু 6 কেজির ওজন। তাহলে এইখানে 6 গুণ 9.8 mg F = mg। ব্রোঞ্জের তারের পা ধরে শুধু ঝুলে আছে 6 কেজি, এর নিচে তার কিছু নেই। তাহলে ব্রোঞ্জের তার প্যারা খাইতেছে কার জন্য? ব্রোঞ্জের তারের উপর পীড়ন প্রযুক্ত হইতেছে কার জন্য? 6 কেজির জন্য। কিন্তু স্টিলের তারটার অবস্থা চিন্তা করো, স্টিলের তারের পা ধরে 4 কেজি ঝুলে আছে, আবার ওই 4 কেজির পা ধরে 6 কেজি ঝুলে আছে। তাহলে স্টিলের তার আরো বেশি প্যারাই আছে না, পীড়নে আছে না? তাহলে স্টিলের তারের উপর পীড়ন কার কার জন্য? 4 কেজির জন্য, 6 কেজির জন্য। তাহলে এখানে হবে 4 যোগ 6 গুণ হচ্ছে 9.8। এবার বাকি কাজটা করবে ক্যালকুলেটর। ক্যালকুলেটরে হিসাব করে টোটাল এই সিস্টেমটার প্রসারণটা কত হয় সেটা তুমি বের করবা। তাহলে এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। এবার এখানে অনেকের একটা কনফিউশন আছে যে ভাই, এই যে তারটাই, এই তারের উপর প্রযুক্ত বল তো আরো আছে নাকি? দেখো ভালো করে খেয়াল করো, এই যে কনফিউশন প্রশ্ন, দেখো তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। এই তারটার, এই যে প্রথমে যে তারটা ঝুলানো হয়েছে, এই তারটার পা ধরে 4 কেজি ঝুলে আছে, ওকে? তাহলে 4 কেজির বল প্রযুক্ত হলো। তারপরে আমি কি করলাম? তারপরে আমি নিচের ব্রোঞ্জের তারটাকে ঝুলালাম, ব্রোঞ্জের তারটাকে ঝুলালাম। এই ব্রোঞ্জের তার, এরও তো একটা ভর আছে। তাহলে ব্রোঞ্জের তারটাকে ঝুলাইলে ভর আরো বেড়ে গেল না? তাহলে 4 কেজি যোগ তারের ভর, ব্রোঞ্জের তারের ভর, তারের ভরের তো একটা ওজন আছে। তাহলে তারের ভর এইবার তারপরে এর সাথে আবার এই যে 6 কেজি, তাহলে যোগ কয় কেজি? 6 কেজি। তাহলে টোটাল এই তারটার পা ধরে ঝুলে আছে 4 কেজি, এই ব্রোঞ্জের তারটা এবং এই ব্রোঞ্জের তারের সাথে আবার 6 কেজি। তাহলে কি হবে? এই তিনটার যোগফল হবে। কিন্তু আমি এখানে দেখো তারের ভরটা নিয়ে নাই। কেন নিয়ে নাই? কারণ আমার প্রশ্নে বলে দেওয়া নেই। প্রশ্নে বলে দেওয়া কেন নেই? কারণ প্রশ্নে এই জিনিসটাই মিন করা হয়েছে যে এই তার দুইটার ভর অতি নগণ্য, তারের কোনো ভরই নেই। কথা কি বুঝলা? যদি এমন হইতো তারের ভর যদি আমাকে বলে দিল, ধরো ব্রোঞ্জের তারের ভর বলে দিছে, তাহলে ব্রোঞ্জের তারের যদি ভর বলে দিত, আমি এর সাথে তখন এই যে 4 কেজি 6 কেজি তার সাথে আমি ব্রোঞ্জের তারের ভরটাও যোগ করতাম। কিন্তু তুমি দেখো 4 কেজি 6 কেজির তুলনায় যে তার দিয়ে বস্তু দুইটা ঝুলানো আছে সেই তারের ভর অতি নগণ্য। এই কারণে অতি নগণ্য বলে তারের ভর আমরা আর কনসিডার করি নাই। কথা বুঝছো? অনেকে বলতে ভাই তারের ভর বলে দেওয়া থাকলে কি হতো? তারের ভর বলে দেওয়া থাকলে কি হবে? আমি তারের ভর আবার অ্যাড করতাম, যোগ করে নিতাম, তারের ভর আবার হিসাব করতাম। কিন্তু আমাদের তারের ভর দিয়ে জটিল করবে না, এটা তুমি শিওর থাকতে পারো। সে তোমার বুয়েটে আসুক আর যেখানে আসুক, তারের ভর দিয়ে তোমাকে জটিল করবে না। তবে অনেকের এখানে কনফিউশন থাকে যে ভাই তারের ভরটা নিলেন না কেন? নি নাই, দেওয়া নাই, তাই নি নাই। যদি দেওয়া থাকতো তাহলে নিতাম, এই হচ্ছে কথা। তাহলে একটা জিনিস মাথায় রাখবা যে সবচেয়ে উপরে যে থাকবে তার হচ্ছে বেশি প্যারা, সে বেশি পীড়ন প্রযুক্ত হবে, তার উপরে প্রযুক্ত বল হবে বেশি। ধরো তুমি একদিন কি করছো, তোমার বাসার ছাদ ধরে, ছাদের যে সিলিং ধরে তুমি ঝুলে গেছো, মনে করো এভাবে এরকম ঝুলে আসো, ধরো জিম করতেছো, এভাবে ঝুলে না অনেকে লম্বা হওয়ার জন্য। তো এভাবে তুমি ঝুলতেছো, তোমার বন্ধু এসে দেখলো, তোমার বন্ধু এসে দেখে ভাবলো কি যে ও ঝুলতেছে আর আমিও ঝুলবো। তো তোমার বন্ধু মনে করো তোমার পা ধরে ঝুলে গেল, এই যে পা ধরে ঝুলে গেল। এবার মনে করো আরেকজন এসে, সে একটু দুষ্টু প্রকৃতির, সে এসে কি করলো, তোমার পায়ে, এই যে তোমার বন্ধুর পায়ে এখানে একটা আলুর বস্তা ঝুলাই দিল, এই যে একটা আলুর বস্তা ঝুলাই দিল। তাহলে বলো এইবার কে বেশি পীড়নে আছে, কে বেশি প্যারায় আছে, কে বেশি কষ্টে আছে? এটা তুমি, এটা তোমার বন্ধু, আর এটা আলুর বস্তা। বলো, তাহলে তুমি বেশি প্যারায় আছো, কারণ তোমার বন্ধু শুধুমাত্র ক্যারি করতেছে আলুর বস্তা, কিন্তু তুমি যেটা ক্যারি করতেছো তোমার বন্ধুকেও ধরে রাখছো, আবার আলুর বস্তার ওজনকেও তোমার সহ্য করতে হচ্ছে। তাহলে তুমি বেশি প্যারাতে আসো, তাহলে তুমি বেশি প্যারায় আসো, কষ্টে আসো, পীড়নে আসো, তোমার উপর বেশি বল প্রযুক্ত হচ্ছে। এই কারণে অনেকগুলো তার থাকতে পারে পরপর, এরকম 3টা তার থাকতে পারে, একটা, তারপরে একটা ভর, তারপরে আবার একটা ভর। তাহলে মাথায় রাখবা যেভাবেই থাকুক না কেন, তুমি যদি দুটো দিয়ে উদাহরণ দিয়ে পারো তাহলে 3টা উদাহরণ দিয়ে তুমি পারবা। তাহলে নিচের যে তারটা তার উপর প্রযুক্ত বল শুধু এটা। এবার এইখানে যে তারটা তার উপর প্রযুক্ত বল এর ভার প্লাস আবার এর ভার, আর একেবারে উপরে যে তারটা আছে তার উপর প্রযুক্ত বল এর ভার প্লাস আবার এর ভার, তাহলে 3টা। তাহলে যত যে উপরে থাকবে সে বেশি প্যারায় থাকবে, সহজ কথা, কথা শেষ। বুঝতে পারলাম? তাহলে এই টাইপের ম্যাথগুলো আসলে আমরা আশা করি পারবো। সমবায়ের কনসেপ্ট ক্লিয়ার থাকবে, ম্যাথ হাজার হাজার হইতে পারে, ম্যাথ হইতে পারে হাজার হাজার, তুমি কনসেপ্ট ক্লিয়ার রাখবা, ম্যাথ তোমার কাছে ডাল ভাত মনে হবে, ম্যাথ তুমি পারবা, এই হচ্ছে কথা। কি ক্লিয়ার? ওকে, নেক্সট।
এবার দেখো, এবার দুইটা সুন্দর সুন্দর প্রবলেম সলভ করব। এটা আমাদের বইতে আছে, ইসাক স্যারের বইতে একটা আছে আর একটা নাই। তো দেখো, বলা হচ্ছে y1 ও y2 স্থিতিস্থাপক গুণাঙ্কের ইয়ং গুণাঙ্কের সমান দৈর্ঘ্যের ও সমান ব্যাসার্ধের, সমান দৈর্ঘ্যের ও সমান প্রস্থচ্ছেদের আর কি, সমান দৈর্ঘ্যের ও সমান প্রস্থচ্ছেদের তারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হইল। সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। তুল্য গুণাঙ্ক বের করো। তুল্য ইয়ং গুণাঙ্ক নির্ণয় করো, বা দেখাও যে তুল্য ইয়ং গুণাঙ্ক y হবে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। অনেক সময় এটা বলতে পারে, দেখাও যে, ঠিক আছে, এটা হবে তুল্য ইয়ং গুণাঙ্ক। দেখি, আসো করি, হয় কিনা, আমরা পারি কিনা। তাহলে দুইটা তারকে দৃঢ় অবলম্বনে আগে ঝুলাই। এই যে দৃঢ় অবলম্বন, এই দৃঢ় অবলম্বন থেকে দুইটা তারকে ঝুলাবো। তাহলে এই একটা তার আর এই একটা তার, দুইটা তারকে এই যে দৃঢ় অবলম্বনে ঝুলালাম, সংযুক্ত করলাম। বলাই আছে সমান দৈর্ঘ্যের সমান প্রস্থচ্ছেদের। তাহলে দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য L1 L, এর দৈর্ঘ্য L2, সেটাও আবার L। তাহলে L আর L লিখলাম, আলাদা আলাদা লিখলাম না। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম। ধরো আমি তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা দৈর্ঘ্য সমান বলে দিছি, কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আলাদা বলে দিলাম, ইচ্ছা করে বলে দিলাম। তাহলে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরো A2। এবার এটাকে শ্রেণী সমবায়ে সংযুক্ত করা হয়েছে। শ্রেণীতে সংযুক্ত করে F বল দিয়ে তুমি টানছো। তাহলে দুইটা তারই তো প্রসারিত হবে, তাই কি না? তাহলে দুইটা তারের প্রসারণ বলো, দুইটা তারের প্রসারণ সেম হবে না আলাদা হবে? দুইটা তারের প্রসারণ, দুইটা তারই প্রসারিত হবে। এই প্রসারণটা সেম হবে না আলাদা হবে? অবশ্যই সেম হবে। তাহলে এই তারটা প্রসারিত হইল, আবার সবুজ যে তারটা সেইটাও প্রসারিত হইল, সবুজ যে তারটা সেটাও প্রসারিত হইল, দুইটা তারই প্রসারিত হইল। প্রসারণ এলটা সেম। প্রযুক্ত বল F ভাগ হয়ে যাবে, প্রযুক্ত বল Fটা ভাগ হয়ে যাবে। তাহলে এখানে প্রযুক্ত বলটা হবে, এই তারের উপর প্রযুক্ত বলটা হবে F1, এই তারের উপর প্রযুক্ত বলটা হবে F2। ঠিক আছে, এটাই তো ছিল। তাহলে এবার দেখো, লেখা বাদ দিয়ে এবার একটু বোর্ডে দেখো। তাহলে F ইকুয়াল টু কি জানি, F1 প্লাস F2। এবার আমাদের কি বলছে জানো, আমাদের বলছে সমবায়। এই বলো তো, বলো, দুইটা রোধ আছে, এই একটা রোধ আছে, এই একটা রোধ আছে, R1 আর R2। এই দুইটার পরিবর্তে আমি এই রোধটাকে বলবো এদের সমবায়। বলো শর্ত কি? সমবায় বলতে গেলে শর্ত কি মানতে হবে? শর্ত, এই দুইটা রোধ মিলে সার্কিটে যে কাজ করতেছে, এই দুইটার পরিবর্তে এর একার সেই কাজটাই করা লাগবে। দ্যাট মিনস এই দুইটা মিলে যে বিভব পার্থক্যে যে কারেন্ট বের করতেছে, এর একারই এখানে যে রোধটা আনবো, সে ওই ব্যাটারির সংযোগে ওই একই বিভব পার্থক্যে একই কারেন্ট যদি এর মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাহলে আমি এর তুল্য বলতে পারবো। কিন্তু ধরো দুটো রোধ আছে, দুটো রোধ সরাই দিয়ে আমি নতুন আর একটা রোধ নিয়ে বসালাম, কারেন্ট আগের চেয়ে বেশি, হবে না, তুল্য বলা যাবে না। দুইটা রোধ আছে, দুইটা রোধের পরিবর্তে আমি আরেকটা যে রোধ এনে বসালাম, দেখলাম বিভব পার্থক্য, দুই প্রান্তের বিভব পার্থক্য, এই দুই প্রান্তের, এই যে এই প্রান্ত আর এই প্রান্ত, বিভব পার্থক্য সেম নেই, তুল্য বলা যাবে না। তাহলে একই বিভব পার্থক্যে একই পরিমাণ কারেন্ট যদি এর রোধের মধ্য দিয়ে ফ্লো করে, তাহলে একে আমি তুল্য বলতে পারবো, অন্যথায় না। ঠিক তেমনি তাহলে আমি কি চাই, আমি চাই হচ্ছে এই দুইটা তার আলাদা আলাদা ভাবে আছে, এবার এই দুইটাকে কম্বাইন করে ফেলবো। কম্বাইন্ড, তো কম্বাইন্ড কেমনে করবো? কম্বাইন করবো, দুইটাকে এভাবে লাগাই দিব, কম্বাইন্ড হয়ে যাবে। দেখো কম্বাইন্ড বুঝো কিনা, দেখছো আমার হাতে দুটো কলম আছে, একটা কলম একটা কলম, দেখছো আলাদা আলাদা, এই যে আলাদা আলাদা ভাবে এভাবে ছিল। কম্বাইন করবো, কম্বাইন করা মানে এই যে কম্বাইন করা মানে এই যে দুইটা তারকে এখন কম্বাইন করে ফেলছি, এই যে একসাথে হয়ে গেছে, কম্বাইন্ড হয়ে গেল। এবার বলো তো শ্রেণীতে কম্বাইন্ড হইলে, শ্রেণী সমবায়, এই যে কম্বাইন্ড হয়ে গেল শ্রেণীতে, ঠিক আছে। এই কারণে আমি বারবার বলতেছিলাম দুইটা তার শ্রেণী সমবায়ে দূরে দূরে রাখা যাবে না, এরকম ফাঁকা রাখা যাবে না, মিশাই দিতে হবে। শ্রেণী সমবায়, সরি শ্রেণী বলতেছি, সমান্তরাল সমবায়, সমান্তরাল, তাহলে এরকম মিশে যাইতে হবে। তাহলে এইবার একটা জিনিস ভালো করে খেয়াল করো তো,
যখন মিশে গেল তখন দৈর্ঘ্য কি বাড়লো? বলো সমান্তরাল সমবায়, দৈর্ঘ্য কি বাড়লো? না, দৈর্ঘ্য কিন্তু সেম। প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ দেখো, প্রস্থচ্ছেদ হচ্ছে এই যেটা প্রস্থচ্ছেদ, এটা অর্থাৎ এই যে প্রস্থচ্ছেদ, দুইটা তারের প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ এটার A1 আর এটার A2। তাহলে এখন সম্মিলিত প্রস্থচ্ছেদ দুইটা তারের, এই যে সম্মিলিত প্রস্থচ্ছেদ দুইটা তারের, তাহলে A1 প্লাস A2। বুঝলা? এই জিনিসটা বুঝতে হবে, দুইটা তারের সম্মিলিত প্রস্থচ্ছেদ A1 প্লাস A2। এখন যদি সেম সেম থাকে, A আর A হয় তাহলে 2A, A আর A যদি হয় তাহলে 2A। এই যে এইটুকু বুঝতে পারলে ম্যাথ শেষ। এইটুকু যদি বুঝতে পারি তাহলেই ম্যাথ শেষ। তাহলে এরা এরকম সম্মিলিত হয়ে আছে, এই এটার সাথে এইটা এইভাবে সম্মিলিত হয়ে যাবে। তাহলে সম্মিলিত প্রস্থচ্ছেদটা দেখো, এই যে সম্মিলিত, এই যে প্রস্থচ্ছেদটা, এই যে প্রস্থচ্ছেদটা F পরিমাণ বল দিলাম, একই প্রসারণ হইতে হবে, একই প্রসারণ, আগের প্রসারণ হইতে হবে, তাহলে তুল্য বলতে পারবো। F পরিমাণ বল দিয়ে L পরিমাণ প্রসারণ, যেমন একই বিভব পার্থক্যে একই কারেন্ট, ঠিক তেমনি একই ফোর্সে একই প্রসারণ, একই ফোর্সে একই প্রসারণ। দুইটা আলাদা আলাদা ভাবে যখন এভাবে সংযুক্ত ছিল, আমি F পরিমাণ বল দিয়ে দুইটা তারের L পরিমাণ প্রসারণ ঘটাচ্ছিলাম, তাহলে দুইটাকে কম্বাইন করে দিলাম, কম্বাইন করে দেওয়ার পরে ঝালাই করে এভাবে লাগাই দেওয়া হয়েছে। F পরিমাণ বল দিয়ে একই পরিমাণ প্রসারণ যদি ঘটে তাহলে আমি তুল্য বলতে পারবো, অন্যথায় না। তাহলে F পরিমাণ বল দিয়ে L পরিমাণ প্রসারণ ঘটবে, তাহলে আমি তুল্য বলতে পারবো। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা A এখন কত হইল? A এখন হইল A1 প্লাস A2। কিন্তু দৈর্ঘ্য কত হইল? দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য কত হইল? দৈর্ঘ্য দুটোরই কিন্তু সেম L, দৈর্ঘ্য কিন্তু বাড়ে নাই, দৈর্ঘ্য কিন্তু একই আছে। ওকে, ম্যাথ শেষ হয়ে গেছে। ম্যাথ এইটুকু লিখতে পারলে ম্যাথ শেষ। এবার আসো F ইকুয়াল টু কি হবে? Y ইকুয়াল টু F বড় হাতের L ডিভাইডেড বাই A ছোট হাতের L। তাহলে F ইকুয়াল টু Y A ছোট হাতের L ডিভাইডেড বাই বড় হাতের L প্লাস Y A ছোট হাতের L ডিভাইডেড বাই বড় হাতের L। ঠিক আছে, এইবার আসো F F F এটা দেখে বলবা এবার। এই যে তুল্য ইয়ং গুণাঙ্ক, এই যে সমবায়ের তুল্য ইয়ং গুণাঙ্ক Y, তুল্য ইয়ং গুণাঙ্ক Y, দৈর্ঘ্য বৃদ্ধি ছোট হাতের L, টোটাল প্রস্থচ্ছেদ A1 প্লাস A2 দ্যাট ইজ A। দৈর্ঘ্য কিন্তু L1 প্লাস L প্লাস L 2L না, দৈর্ঘ্য কিন্তু L, দৈর্ঘ্য কিন্তু L, দৈর্ঘ্য কিন্তু সেম। তাহলে এইবার আসো আমি এই পাশে বসাবো F Y A ছোট হাতের L ডিভাইডেড বাই বড় হাতের L। এবার আসো আমি দেখে দেখে মানগুলো বসাবো। আসো F1 এর জন্য, তাহলে এর ইয়ং গুণাঙ্ক Y1, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল A1, প্রসারণ Lটা সেম, L সেম, ছোট হাতের Lটা সেম, দৈর্ঘ্য L, দেখো দৈর্ঘ্য L সেম। Y2 এটা Y2 সবাই বোর্ডে দেখাও, Y2 এটা A2 দেখো A1 A2 আমি আলাদা আলাদা বলছি যে A1 A2 আলাদা আলাদা, কিন্তু প্রসারণটা সেম। এই যে দুইটা তারেরই প্রসারণ L সেম, ছোট হাতের L সেম, দুইটা তারের আদি দৈর্ঘ্য L সেম, নিচে L সেম। ওকে, এবার তুল্যর জন্য এখানে বসাবা, তুল্যটার জন্য এখানে বসাবা। তুল্য ইয়ং গুণাঙ্ক Y, তুল্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A মানে A1 প্লাস A2, তুল্য প্রসারণ, তুল্যের প্রসারণ সেম থাকতে হবে, নাহলে তো সমবায় বলতে পারবো না, ছোট হাতের L। তুল্য দৈর্ঘ্য বাড়েনি, দৈর্ঘ্য যা ছিল তাই, তাহলে তুল্য দৈর্ঘ্য দ্যাট ইজ বড় হাতের L, বড় হাতের L ভ্যানিশ করে দাও, দুই পাশ থেকে বাদ। ছোট হাতের L ও ভ্যানিশ করে দাও, ছোট হাতের L কাটাকাটি কমন নিয়ে দেখো বাদ দিয়ে দাও, দুই পাশ থেকে বাদ দিয়ে দাও। তাহলে আমাদের দরকার ইয়ং গুণাঙ্ক Y, তাহলে Y ইকুয়াল টু কি হবে দেখো, Y1 A1 প্লাস Y2 A2 ডিভাইডেড বাই A, ডিভাইডেড বাই A, আর A means A1 প্লাস A2, A means A1 প্লাস A2। এই হচ্ছে তুল্য ইয়ং গুণাঙ্ক নির্ণয়ের মূল সূত্র, এটা মূল সূত্র, বুঝছো? এটা হচ্ছে মূল সূত্র। এবার তোমার কিন্তু এটা দেখাইতে বলে নাই, মূল সূত্র হচ্ছে এটা, তোমার কিন্তু এটা দেখাইতে বলে নাই, তোমার কি বলছে দেখাও যে এইটা। এবার দেখো তোমার কি বলা ছিল, সমান দৈর্ঘ্যের, সেই সমান দৈর্ঘ্য তো আমরা কনসিডার করছি, কিন্তু সমান প্রস্থচ্ছেদ কনসিডার করি নাই। আসো এবার সমান প্রস্থচ্ছেদ যদি হয়, A1 আর A2 যদি সমান সমান হয়, A1 আর A2 ধরো A এর সমান হইল, তাহলে A1 আর A2 যদি একই থাকে, সেম যদি থাকে, তাহলে ইয়ং গুণাঙ্ক Y ইকুয়াল টু দেখো Y1 A প্লাস Y2 A, নিচে A1 প্লাস A2 মানে A প্লাস A দ্যাট ইজ 2A, নাও A কমন নাও, উপর থেকে নিচ থেকে A কমন নিয়ে কাটাকাটি করো, কাটাকাটি করলে কি হবে, Y ইকুয়াল টু হবে Y1 প্লাস Y2 ডিভাইডেড বাই 2। এই হচ্ছে আমাদের সেই সূত্র, কাঙ্ক্ষিত সূত্র যেটা দেখাইতে বলছে।
বুঝতে পারছো? এই হচ্ছে কথা, যে যেটা দেখাইতে বলছে সেটাই যে আমি দেখাইতে দিলাম। কেউ যদি মনে করো ভাই আমি একবার এখান থেকে দেখাবো, ওকে দেখাও। তাহলে এই যে এটা হবে এ, এটা হবে এ, আর এখানে এর জায়গায় হবে 2a, কাটাকাটি করো, এ এ এ কাটাকাটি করো, নিচে এসে 2 ভাগ হয়ে যাবে, শেষ। কিন্তু আমি যদি একবারে প্রস্থচ্ছেদ সেম ধরে দেখাইতাম, তখন অনেকে আমার জিজ্ঞেস করতো, ভাই ধরেন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম না, একটা ধরেন এরকম, একটা ধরেন এরকম, একটা হচ্ছে চিকন প্রস্থচ্ছেদ, আর একটা হচ্ছে মোটা তারের প্রস্থচ্ছেদ, এরকম একটা A1 একটা A2, এরকম যদি হয়, ওকে, এরকম যদি হয় তখন সূত্র হবে এটা। যদি দুইটার প্রস্থচ্ছেদ আলাদা হয় তাহলে তখন সূত্র হবে এইটা। এই হচ্ছে কথা, ক্লিয়ার? ওকে, ডান। তাহলে এইটা তো আমি বুঝাই দিলাম, তোমরা আমার আরেকটা করে দিবা, তোমরা আমাকে অন্য আরেকটা করে দিবা। এটা তো আমি বুঝাই দিলাম কি ঘটনা, সেটা তো আমি ক্লিয়ার করে দিলাম। এবার তোমরা আমাকে এটা বলবা যে y1 ও y2 ইয়ং গুণাঙ্কের দুটি তারকে, ইয়ং গুণাঙ্কের সমান দৈর্ঘ্যের ও সমান প্রস্থচ্ছেদের, সমান দৈর্ঘ্যের, এই সমান দৈর্ঘ্যের কথাটা আমি ব্র্যাকেটে রাখলাম, ধরো সমান দৈর্ঘ্য আমি বলিনি, এখানে সমান দৈর্ঘ্য বলিনি, তাহলে y1 এবং y2 ইয়ং গুণাঙ্কের সমান দৈর্ঘ্যের ব্র্যাকেটে রাখলাম, বলি নাই, কিন্তু এটা অবশ্যই মেনশন করা হয়েছে যে সমান প্রস্থচ্ছেদের, প্রস্থচ্ছেদের তারকে শ্রেণীতে সংযুক্ত করা হলো, তারকে শ্রেণীতে সংযুক্ত করা হলো। দেখা হচ্ছে তুল্য ইয়ং গুণাঙ্ক, তুল্য ইয়ং গুণাঙ্ক y2y1 y2 ডিভাইডেড বাই y1 প্লাস y2। দেখো এবার এটা দেখাইতে হবে, ঠিক আছে? এবার এটা দেখাইতে হবে। তাহলে আগেরটা যদি আমরা পারি, এবারেরটাও পারবো, শুধু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখতে হবে। কি এবার কেমন সমবায়? শ্রেণী সমবায়। তাহলে প্রথমে এই একটা তার, প্রথম এই একটা তার, তার সাথে অপর আর একটা তার। ধরো নিচের তারটাকে আমি একটু বড় করেই আঁকলাম, দৈর্ঘ্য বেশি ধরেই আঁকলাম। বলতে পারো ভাই সমান দৈর্ঘ্য তো বলছে, আমি প্রথমে এবার ধরবো, আগে যেমন আমি প্রথমে ধরে নিয়েছিলাম যে সমান, আগেরটাতে দেখো, আগেরটাতে আমি বলছিলাম যে আমি সমান প্রস্থচ্ছেদ ধরবো না, A1 আর A2 ধরে নিব, সমান প্রস্থচ্ছেদ ধরবো না। এইবার সমান দৈর্ঘ্য আর আমি ধরবো না, দেখি দৈর্ঘ্য আলাদা হলে কি হবে সেটাই দেখি। তাহলে দুইটা তারের দৈর্ঘ্য আলাদা আলাদা, L1 L2, কিন্তু ভাই এ কিন্তু সেম, এটা কিন্তু তুমি মানে অমান্য করলে তোমার কঠিন হয়ে যাবে। তাহলে এ কিন্তু সেম। এবার আমি টেনে প্রসারিত করব, তাহলে টেনে প্রসারিত করলে দুটো তারই প্রসারিত হবে, দুইটা তারই প্রসারিত হবে, কিন্তু দুইটা তারের প্রসারণ এবার সেম থাকবে না, প্রসারণ হবে আলাদা আলাদা। তাহলে টোটাল প্রসারণ হচ্ছে L, টোটাল প্রসারণ L, এই তারের প্রসারণ L1, এই তারটার প্রসারণ L2, ইয়ং গুণাঙ্ক আলাদা আলাদা, y1 আর y2 ইয়ং গুণাঙ্ক আলাদা আলাদা। তাহলে এবার এদের জন্য আমি সূত্রটা কি লিখতে পারি? ছোট হাতের L হচ্ছে L1 প্লাস L2 লিখতে পারি। এবার আমাদের বলা হচ্ছে এদেরকে সমবায় করা হইল, এই যে দুইটাকে কম্বাইন করে একটা সমবায় করা হইল, ওই সমবায়ের ইয়ং গুণাঙ্ক কত হবে? আসো দেখি সমবায়ের ইয়ং গুণাঙ্ক। তাহলে আমি এই দুইটার পরিবর্তে যে কম্বাইন তার টানবো তাদেরকে তুল্য বলতে পারবো কখন? এফ পরিমাণ বল দিছি, এখানে বল দিছি কত? এফ পরিমাণ, এফ পরিমাণ বল দিয়ে এল পরিমাণ প্রসারণ হয়েছে, টোটাল প্রসারণ, এফ পরিমাণ বল দিয়ে টোটাল এল পরিমাণ প্রসারণ। ওকে, দুইটাকে কম্বাইন করে একটা নতুন তার বানানো হয়েছে। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এটাকে আমি শ্রেণী সমবায় তখনই বলতে পারবো, সমবায় তুল্য তখনই বলতে পারবো যখন এই দুইটার পরিবর্তে আমি যাকে নিয়ে আসবো, এই যে যাকে নিয়ে আসবো আমি, এই যে দুইটাকে কম্বাইন করলে আমি যাকে নিয়ে আসলাম, দুইটাকে কম্বাইন করলে এদের তুল্য বলতেছি আমি একে, যে এদের তুল্য আমি বলতেছি একে। তাহলে এদের তুল্য হিসাবে এই যে যাকে নিয়ে আসবো, মানে সহজ কথা, দুইটাকে কম্বাইন করে এখন একটা তার বানানো হয়েছে। এই যে এটা হচ্ছে গোলাপি অংশ, এটা হচ্ছে গোলাপি অংশ, আর এটা হচ্ছে সবুজ অংশ, মানে দুইটা মিলে এখন আমি আলাদা তার চিন্তা করবো না, দুইটা মিলে চিন্তা করবো একটাই তার।
তাহলে এই একটা তারের ইয়ং গুণাঙ্ক ওয়াই কত হবে এইটা বের করতে হবে। মানে আগে তো y1 y2 দুটো ছিল, কম্বাইন করে এখন একটা, তাহলে এর তুল্য ইয়ং গুণাঙ্ক কত হবে? এটা কিন্তু খুবই প্র্যাকটিক্যাল। ধরো তোমাকে বললো স্টিলের তারের ইয়ং গুণাঙ্ক এত, কপারের তারের ইয়ং গুণাঙ্ক এত, স্টিলের তারের দৈর্ঘ্য এত, কপারের তারের দৈর্ঘ্য এত, সমবায় করে একটা তার বানানো হয়েছে, বলো এই তারটার ইয়ং গুণাঙ্ক কত? প্রশ্ন দিবে কিন্তু। তাহলে সেই সূত্রটাই আমরা আনতেছি যে এবার তাহলে ইয়ং গুণাঙ্কটা বের করতে চাই, তাহলে সেম পরিমাণ বল দিয়ে সেম পরিমাণ প্রসারণ যদি ঘটাতে পারি, একই বলে একই প্রসারণ যদি ঘটাইতে পারি, তাহলে এরে আমি বলতে পারবো ওদের তুল্য। তাহলে এবার আসো, মান বসাই দিলেই কাজ শেষ। বলো তো এইবার বলো, এই যে দুইটা কলম আমার কাছে আছে, এই দুইটা কলমকে আমি এইভাবে সংযুক্ত করছি, এইভাবে, এই দুইটা তারকে, ঠিক আছে, এইভাবে সংযুক্ত করছি। বলো কি চেঞ্জ হয়েছে আর কি একই আছে? বলো দেখি। প্রস্থচ্ছেদ কিন্তু একই আছে, দৈর্ঘ্য ডাবল হয়ে গেছে, দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে গেছে আর কি। এখন দৈর্ঘ্য যদি এমন হয় L1 আর L2, তাহলে টোটাল দৈর্ঘ্য এখন L1 প্লাস L2। ইয়েস, টোটাল দৈর্ঘ্য L1 প্লাস L2 আর এ সেম। আগে কি হয়েছিল? আগে এরকম ছিল, প্রস্থচ্ছেদ হয়ে গেছিল A1 প্লাস A2, কিন্তু দৈর্ঘ্য সেম। আর এবার এইভাবে সমবায়, তাহলে এবার এলটা হয়ে গেছে L1 প্লাস L2, কিন্তু প্রস্থচ্ছেদটা সেম। এটা বুঝলেই কাজ শেষ। তাহলে এটার দৈর্ঘ্য এখন L1 প্লাস L2 আর প্রস্থচ্ছেদ এ সেম। সবকিছু বুঝে, কোনো কিছু মুখস্থ না, যত মুখস্থ করবা তত ভুলে যাবা। মুখস্থ করলে কিন্তু বিপদ, মুখস্থ করলেই কি বিপদ। তাহলে আসো দেখি এবার মান বসাই। তো আমরা কি জানি? ওয়াই এর সূত্র কি জানি? ওয়াই ইকুয়াল টু এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল। তাহলে ছোট হাতের এল সমান সমান লিখে ফেলি, এটা মাথায় রাখবা, বাদ বাকি সব পারবা। তাহলে এফ বড় হাতের এল ডিভাইডেড বাই ওয়াই এ, এফ বড় হাতের এল ডিভাইডেড বাই ওয়াই এ, এটা তুল্যের জন্য, তুল্যের জন্য এফ বড় হাতের এল ডিভাইডেড বাই ওয়াই এ। আসো এবার বোর্ডে থাকো। এই তারের আদি দৈর্ঘ্য L1, এই তারের আদি দৈর্ঘ্য L2, এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এই তারেরও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ সেম। উপাদান y1, উপাদান y2। কি সমবায় আছে? শ্রেণী সমবায়। কি সমবায়? শ্রেণী সমবায়। তাহলে প্রযুক্ত বল এফ সেম। তাহলে এই পাশের কাজটা শেষ। এবার আসো এই তারের দিকে তাকাই, তুল্য ইয়ং গুণাঙ্ক y বের করতে চাই। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই আছে এ, দৈর্ঘ্য এখন L1 প্লাস L2 হয়ে গেছে, এই যে টোটাল এল, এ টোটাল, এই যে এল টোটাল, এল টি দিলাম, বা টি না দিলেও চলবে, ঠিক আছে, টি না দিলেও চলবে। প্রযুক্ত বল এফ সেম, ঠিক আছে। তাহলে সবকিছু লিখলাম। কি কাটাকাটি যায় এবার? এ এ এ, এফ কাটাকাটি যায়। তাহলে কি থাকলো দেখি একটু, এখানে থাকলো এল ডিভাইডেড বাই ওয়াই, আর এখানে কি থাকলো? নিচে হলো y1 আর y2, এখানে হলো y2 L1, আর এখানে কি হলো? এখানে হলো y1 L2। এটা হলো আমাদের দরকার y, আমাদের y দরকার। তাহলে উল্টে দিলেই y পেয়ে যাব। তাহলে উল্টে দিলে y ডিভাইডেড বাই এল, এটা সমান সমান, উল্টে দিলাম y ডিভাইডেড বাই এল, y1 y2 ডিভাইডেড বাই y2 L1 প্লাস y1 L2। আমাদের দরকার y, তাহলে y সমান সমান এলটাকে এখানে পাঠাই দিই, এই যে বড় হাতের এল টোটাল, এই যে এল টোটাল ওখানে চলে গেল। তাহলে যদি এবার দেখো দৈর্ঘ্য যদি আলাদা আলাদা হইতো, ঠিক আছে, অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারে ভাই দৈর্ঘ্য আলাদা আলাদা হইলে তখন কি হইতো? এই যে তখন এটা হইতো মূল সূত্র, এবার মূল সূত্র থেকে দেখি আমরা ওইটা আনতে পারি কিনা। সমান দৈর্ঘ্যের, ওকে, তাহলে L1 L2 সেম ধরলাম, L1 L2 মানে এল। তাহলে তখন y ইকুয়াল টু এই যে এলটা আছে, এই এল মানে কি? L1 প্লাস L2, এই এলটা মানে কি? L1 প্লাস L2, L1 প্লাস L2, এই এল মানে L1 প্লাস L2। তাহলে নিচে এবার বসাই y1 y2 L1 প্লাস L2, দ্যাট ইজ 2L। নিচে কি হবে? নিচে হবে y2 L প্লাস y1 L। নাও এবার এল কমন নাও, তাহলে y ইকুয়াল টু 2y1 y2
ডিভাইডেড বাই y1 প্লাস y2। বুঝলা? তোমাদের বোর্ড বইতে দেখবে একটা আছে, আমি দুটোই করাই দিলাম, শেষ। এবার এগুলা ফর্মুলা হিসাবে মনে রাখবা কিনা? না, দরকার নেই, তোমার ম্যাথ আসবে না, এগুলো ফর্মুলা হিসাবে আসবে না। তোমার ইসাক স্যারের বইতে দেখবা প্রমাণ করো যে, দেখাও যে হিসাবে আছে, তো দেখাও যে হিসাবে এই হচ্ছে সূত্র, এটা মূল সূত্র। কিন্তু ইসাক স্যারের বইতে মূল সূত্রের কোনো কথা বলে নাই, দেখাও যে এইটা, আসলে মূল সূত্র থেকে এটা আসে। আমি যদি এটা লিখি তখন অনেকে এটা যদি প্রমাণ করে, তখন অনেকে আবার প্রশ্ন করতে পারে, ভাই ধরেন দৈর্ঘ্য আলাদা, তখন কি হবে? ওই যে তখন কি হবে সেটা একসাথে উত্তর দিয়ে দিলাম আমি, তখন কি হবে? আর তোমার তো পরীক্ষায় যদি আসে, তোমার পরীক্ষায় সমান দৈর্ঘ্য সমান প্রস্থচ্ছেদ দিয়ে আসবে, জটিল করে আসবে না। তাহলে জটিল করে চিন্তা করার তোমার দরকার নাই। কথা কি বুঝছো? ওকে, তাহলে এইবার ধরো আমি তোমারে বললাম, নাও এই যে দুটো তার আছে, এই তারের দৈর্ঘ্য 2 মিটার, এই তারের দৈর্ঘ্য 2 মিটার, কিন্তু এটা স্টিলের তার, এটা ব্রোঞ্জের তার। এর ইয়ং গুণাঙ্ক বলে দিলাম, এর ইয়ং গুণাঙ্ক বলে দিলাম। এবার দুইটা তারকে কম্বাইন করলাম, ঝালাই করে সংযুক্ত করলাম, ঝালাই করে এভাবে সংযুক্ত করলাম। বললাম, নাও বলো এবার এই দুইটা তারের যে সমবায়, এর তুল্য গুণাঙ্ক কত, তুল্য ইয়ং গুণাঙ্ক কত, এই তারটার এখন ইয়ং গুণাঙ্ক কত। তাহলে তুমি তখন পটাপট সূত্র খাটাবা, যেহেতু দৈর্ঘ্য সেম, দৈর্ঘ্য সেম, তাহলে দৈর্ঘ্য সেম, প্রস্থচ্ছেদ সেম, তাহলে কোনো আর কনফিউশন নাই। তাহলে তুমি তখন পটাপট সূত্র খাটাবা, 2 ইন্টু y1 প্লাস y1 y2 ডিভাইডেড বাই y1 প্লাস y2, শেষ। কি ক্লিয়ার? এই হচ্ছে কাহিনী। ওকে, তাহলে হলো এটা, তাই তো? তাহলে এবার চলো তো দেখি নেক্সটটা কি আছে। তারের প্রসারণে কৃতকাজ বা স্থিতিশক্তি, খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমরা পড়বো, এবং এই টপিক রিলেটেড দু একটা ম্যাথ আমরা করবো আজকে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারের প্রসারণে কৃতকাজ বা স্থিতিশক্তি। দেখো, কোন একটা দৃঢ় অবলম্বন থেকে, বলো, না 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 না, থাকবে না, ঠিক আছে, এরকম থাকবে না, এত জটিল করে দিবে না। তোমার এই টপিক তো তোমার বোর্ড বইতেই নাই বলতে গেলে, তাও আমরা এক্সট্রা অনেক কিছু পড়াইলাম, ঠিক আছে? আপাতত এতটুকু শিখলে হবে। আর যদি এর ফার্দার ধরো আরো কিছু এক্সটেন্ডেড মানে কিছু লাগে, তো সেগুলো আমরা ইঞ্জিনিয়ারিং এর জন্য পরবর্তীতে পড়বো। আপাতত এখন এর চেয়ে বেশি আর দরকার নেই, ঠিক আছে? এর চেয়ে বেশি আর দরকার নেই। ওকে, তাহলে দেখো এবার, এই যে একটা দৃঢ় অবলম্বন থেকে একটা তারকে ঝুলানো হয়েছে, এই হচ্ছে তার। এবার এই তারের মাথায় একটা ভার ঝুলানো হলো, মানে সহজ কথা বল প্রযুক্ত করা হলো। এই বল প্রযুক্ত করে ভার ঝুলানো হলো, এফ পরিমাণ বল দিয়ে টানা হইলো আর কি, ভার ঝুলানো হইলেই তো বল প্রযুক্ত হবে। তাহলে তারটা প্রসারিত হবে, এই তারটা প্রসারিত হবে। তাহলে তারের প্রসারণ এখন এরকম, তারের স্থিতিস্থাপক সীমার মধ্যে তারের প্রসারণটা আসলে খুবই সামান্য, কিন্তু আমি এখন বোঝানোর জন্য আমি একটু বেশ বড় করে আঁকলাম যে তারের এতটুকু প্রসারণ হয়েছে। আসলে বাস্তবে স্থিতিস্থাপক সীমার মধ্যে তারের প্রসারণটা খুবই সামান্য হবে, কিন্তু আমি বোঝানোর জন্য, দেখানোর জন্য এই প্রসারণটাকে বেশ একটু জুম করে বড় করে দেখালাম। তাহলে এফ পরিমাণ বল প্রয়োগ করার কারণে, এফ পরিমাণ বল প্রয়োগ করার কারণে এই তারটার প্রসারণ হইল ছোট হাতের এল পরিমাণ। তাহলে কৃতকাজ বা স্থিতিশক্তি বের করতে হবে। তাহলে আমি তোমাদের ওই যে কোটি টাকা দামের একটা কথা লিখে দিছিলাম যে কৃতকাজ, আমার দ্বারা কৃতকাজ, এজেন্ট দ্বারা কৃতকাজ, এইটাই এর মধ্যে বিভব শক্তি হিসেবে জমা থাকবে। যে স্থিতিশক্তি বা বিভব শক্তি কি, এক কথায় উত্তর এজেন্ট দ্বারা কৃতকাজ। তাহলে তারের দ্বারা কৃতকাজ না, আমার দ্বারা কৃতকাজটা স্থিতিশক্তি। তাহলে আমি যে কাজটা করলাম সেই কাজটা হিসাব করব। দেখো, আমার দেওয়া বল, এইটা আমার দেওয়া বল, এটা এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল, এইটা দেওয়া বল। তারও একটা বল দিচ্ছে, এই যে বিকৃতি প্রতিরোধকারী তার বল দিচ্ছে, কিন্তু আমি ওটা দেখবো না, কারণ আমার স্থিতিশক্তি দরকার। আমি এখানে হেডিং এ লিখছি স্থিতিশক্তি। তাহলে স্থিতিশক্তি হবে আমার দ্বারা কৃতকাজের জন্য। ওকে, তাহলে আমার দ্বারা কৃতকাজ বের করবো, এটা হচ্ছে ফোর্স এফ, আর এটা হচ্ছে তারের প্রসারণ এল। তাহলে আমার দ্বারা কৃতকাজ, এর চেয়ে সহজ জিনিস আর হয় না। এফ এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল, এফ ইএক্সটি, প্রযুক্ত বল এফ, আমার দ্বারা প্রযুক্ত বল এফ। তারের প্রসারণ, প্রসারণটা দেখো, তারটা এখানে ছিল, প্রসারিত হয়ে নিচের দিকে আসছে, তাহলে তারের প্রসারণ ছোট হাতের এল। প্রসারণের দিকটা কোন দিকে? নিচের দিকে। আমার প্রযুক্ত বলের দিকটা কোন দিকে? নিচের দিকে। তাহলে এই বল আর সরণের মধ্যবর্তী কোণ দেখো 0 ডিগ্রি। তাহলে আমার প্রযুক্ত বলের জন্য কৃতকাজ এফ ইন্টু এল, বল গুণ সরণ, বল ও সরণের মধ্যবর্তী কোণের cos θ cos 0, এফ আর এল একই দিকে, তাহলে cos 0। তাহলে প্রযুক্ত বলের জন্য কৃতকাজ দ্যাট ইজ এফ ইন্টু এল। তাহলে এই যে কাজটা আমি করলাম, এই কাজটাই তারের মধ্যে বিভব শক্তি হিসাবে জমা থাকবে, এই কাজটাই তারের মধ্যে বিভব শক্তি হিসাবে
জমা থাকবে। আমি যদি জিজ্ঞেস করতাম যে তারের দ্বারা কাজ কত, এটা তো আমার দ্বারা কাজ, তারের দ্বারা কাজ কত, তাহলে তারের দ্বারা কাজটা হয়তো নেগেটিভ ওয়ার্ক, তারের দ্বারা কাজটা নেগেটিভ ওয়ার্ক হইতো, কারণ তার বল দিচ্ছে উপরের দিকে, সরণ হচ্ছে নিচের দিকে, তাহলে তারের দ্বারা কাজটা নেগেটিভ হইতো, তখন কজ 180 ডিগ্রি হয়ে মাইনাস চলে আসতো, মাইনাস এফ এল। তাহলে কথা বুঝছো, যদি এখন এই যে ভারের এফ ইকুয়াল টু এমজি হয়, তাহলে এখানে এফ এর জায়গায় এমজি বসাই দিবা, তাহলে কৃত কাজ হবে এমজিএল। তাহলে এটাই হচ্ছে এই তারের মধ্যে বিভব শক্তি হিসাবে জমা থাকবে। কি ক্লিয়ার? বুঝছো সবাই? ওকে, এই তো অনেকে লিখে ফেলছো, গুড। বলো বুঝছো কিনা, বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার। কিন্তু এটা ভুল, এটা ভুল, এটা হয়নি, এটা হয়, এটা ভুল হয়েছে। এটা তো আমি যা বুঝাইলাম তুমি সুন্দর করে মাথা নেড়ে বুঝে গেলা, কিন্তু ভুল বুঝাইছি আমি, এটা ঠিক হয়নি, এটা ধোকা। এই তো, এই যে একদম বলছো ধোকা, তাহলে ধোকা খেয়ে গেছো তুমি, তাহলে এটা হবে না। এবার কথা হচ্ছে কি, ভুলটা কোথায় করছি, কেন হবে না? ঠিকই তো লিখছি, বল সরণ, বল ও সরণের মধ্যবর্তী কোণ, আমার দ্বারা কাজ, এজেন্ট দ্বারা কৃত কাজ, এটাই স্থিতি শক্তি। হবে না কেন? হবে না তার কারণটা হচ্ছে, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে তোমাদের ভাইয়ারা যখন পড়াইছে, তখন কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে কৃত কাজ বের করার সময় একটা জিনিস তোমাকে বারবার বলছে, সেটা হচ্ছে তুমি যখন কৃত কাজ হিসাব নিকাশ করবা, তখন কোন বল দ্বারা কৃত কাজ, কি ধরনের বল দ্বারা কৃত কাজ, সেইটা আগে একটু দেখবা, বলের নেচারটা দেখবা। বল পাইলাম, কৃত কাজ বের করে দিলাম ফটাস করে, হবে না। কোন বল দ্বারা কাজ হচ্ছে সেই বলটা একটু ভালো করে অ্যানালাইসিস করবা। সেই বলটা পরিবর্তনশীল বল হইতে পারে, সেই বলটা ধ্রুব বল হইতে পারে। ধ্রুব বল দ্বারা কৃত কাজের সূত্র হলে ঠিক ছিল, কিন্তু এই বলটা যে পরিবর্তনশীল বল, এই কারণে সূত্রটা ঠিক নাই, এটা পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হিসাব করতে গেলে ক্ষুদ্র একটু সরণের জন্য কৃত কাজ বের করে তারপরে সরণের টোটাল লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে আমরা টোটাল কাজটা পাই। কাজ ক্ষমতা শক্তি অধ্যায় এটা আমরা পড়ছি, কিন্তু তাহলে এটা হবে না, এই ডেরিভেশনটা আমার ভুল গেছে। এবার বল যে পরিবর্তনশীল বল, এটা কমন সেন্স কাটায় বুঝি। একটা তারকে তুমি যত বেশি টেনে প্রসারিত করবা, দেখো যত বেশি তুমি প্রসারিত করতে চাইবা, তোমার বল কিন্তু তত বেশি দেওয়া লাগবে। তাহলে স্প্রিং এর মতো বলের সাথে প্রসারণের সম্পর্ক সমানুপাতিক, এখানেও তাই। যত বেশি বলে টানবো তত তারটা বেশি প্রসারিত হবে, সমানুপাতিক সম্পর্ক। তারপরে যদি তোমার মনে চায় যে না ভাই বুঝি নাই, ম্যাথমেটিক্যালি সূত্র আমাকে বুঝাই দিবে, তোমার বোঝার দরকার নেই, সূত্র তোমাকে ঘাট ধরে বুঝাই দিবে। দেখো, y ইকুয়াল টু এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল। তাহলে অতএব এফ ইকুয়াল টু কি, ওয়াই এ ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল। একটা তারকে আমি তোমার হাতে দিলাম, সেই তারের ইয়ং গুণাঙ্ক একটা কনস্ট্যান্ট উপাদানের উপর নির্ভর করে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং আদি দৈর্ঘ্য স্থিতিস্থাপক সীমার মধ্যে, এগুলো সব কনস্ট্যান্ট। এবার দেখো, যত বেশি বল দিয়ে আমি টানবো তত বেশি প্রসারণ ঘটবে। এফ এর সাথে এই যে এল এর সম্পর্কটা কেমন, সমানুপাতিক। বল সরণের উপর নির্ভরশীল, বল সরণের উপর নির্ভরশীল হলে সেই বলকে বলা হয় পরিবর্তনশীল বল। তাহলে এটা একটা পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হিসাব করতে গেলে যেটা করতে হয়, এটা পরিবর্তনশীল বল, তো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হিসাব করতে গেলে যেটা করতে হয়, টোটাল সরণ হচ্ছে এল, মানে সরণের যদি আমি লিমিট চিন্তা করি, তাহলে দেখো এল 0 থেকে এল সমান সমান এল, এটা হচ্ছে লিমিট। কারণ আমি ভার ঝুলাই নাই, মানে বল প্রযুক্ত করি নাই, তখন কোনো সরণ নাই, সরণ 0। আর ভার ঝুলাইতে 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 বা টানতে 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 এল পর্যন্ত প্রসারিত করছি, তাহলে 0 থেকে এল এফ পরিমাণ বলের জন্য সরণের লিমিট 0 থেকে এল। এর মধ্যে খুবই ক্ষুদ্র একটা সরণ আমরা চিন্তা করি, ধরো তারের খুবই ক্ষুদ্র একটা পোর্শন, খুবই ক্ষুদ্র একটা সরণ আমরা চিন্তা করলাম, এই যে খুবই ক্ষুদ্র একটা সরণ, দ্যাট ইজ ডিএল। তাহলে এই ডিএল সরণে খুবই ক্ষুদ্র কৃত কাজ ডিডব্লিউ, দ্যাট ইজ এফ ইন্টু আমার দেওয়া বল এফ, ক্ষুদ্র সরণ ডিএল এবং মধ্যবর্তী কোণ cos 0 ডিগ্রি। তো এটা তো খুবই ক্ষুদ্র কৃত কাজ ডিডব্লিউ, আমার তো লাগবে টোটাল কৃত কাজ, তাহলে টোটাল কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন এজেন্ট দ্বারা কৃত কাজ, ইন্টিগ্রেশন ডিডব্লিউ, ডিডব্লিউ মানে এফ ডিএল cos 0। তো cos 0 তো 1, ডিএল এর লিমিট মানে এল এর লিমিট 0 টু এল, 0 টু এল। এবার এফ কে কি বাইরে নিয়ে আসবো, এফ কে যদি বাইরে নিয়ে আসি তাহলে তো সেই ধ্রুব হয়ে গেল, এফ তাহলে বাইরে আসবে না। তাহলে এফ ইকুয়াল টু কত, দেখো এফ ইকুয়াল টু কত, ওয়াই এ ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল। তাহলে ওইটা বসাই দাও, এখানে এটা বসাই দাও, ওয়াই এ ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল ডিএল, লিমিট 0 থেকে এল। সবাই একটু বোর্ডে দেখাও, লিখবা না এখন। কি কি বাইরে আসলো, ওয়াই ইয়ং গুণাঙ্ক বাইরে গেল, বড় হাতের এ বাইরে গেল, আদি দৈর্ঘ্য ক্যাপিটাল লেটার এল বাইরে গেল। অনেকে বলতে পারে ভাই তারকে যখন টেনে প্রসারিত করব তখন তো তারটা লম্বা হবে, তো লম্বা হলে প্রস্থক্ষেত্র একটু কমে যাবে।
আমি তো তোমার বলেই নিছি যে প্রস্থচ্ছেদের পরিবর্তন অতি নগণ্য, এই অতি নগণ্য পরিবর্তন আমরা কনসিডার আপাতত করব না। আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে স্থিতিস্থাপক সীমার মধ্যে সেম ধরে নিয়েই কাজ করব, কারণ দৈর্ঘ্য বৃদ্ধির তুলনায় এই প্রস্থচ্ছেদের পরিবর্তন এটা সামান্য, অতি সামান্য। তো ওই অত সামান্য পরিবর্তন আমাদের কনসিডার করার দরকার নেই। তাহলে আমরা এটাকে বাইরে নিয়ে আসলাম, ঠিক আছে, এটাকে বাইরে নিয়ে আসলাম, আদি দৈর্ঘ্য এল কে বাইরে নিয়ে আসলাম, ইয়ং গুণাঙ্ক বাইরে নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে এই সব বাইরে নিয়ে আসলে ভেতরে কি থাকলো, এল ডিএল থাকলো, লিমিট 0 থেকে এল। বলো এল ডিএল ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়, এক্স ডিএক্স ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়, বলো অভিধাতা তোমাদের পড়াইছে, বলো এক্স ডিএক্স এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2। যারা এই জায়গাটা বোঝনি তারা অবশ্যই কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের ক্লাসগুলো করবা, বুঝছো? যারা এই জায়গাটা বোঝনি তারা অবশ্যই কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের ক্লাসগুলো করবা। ওয়াই এ বড় হাতের এল, ওয়াই এ বড় হাতের এল গেল বাইরে, এল ডিএল দ্যাট ইজ এল স্কয়ার ডিভাইডেড বাই 2, যার লিমিট 0 থেকে এল। 0 বসানোর কি আর দরকার আছে? তাহলে একবারে আপার লিমিট এল বসাই দিলে সূত্রটা দাঁড়াইলো এই যে কৃত কাজ বা স্থিতিশক্তি, পটেনশিয়াল এনার্জি, তার সঞ্চিত স্থিতিশক্তি, এটা হচ্ছে হাফ ওয়াই এ ছোট হাতের এল স্কয়ার ডিভাইডেড বাই বড় হাতের এল। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র। এটা হচ্ছে স্থিতিশক্তি, মোট কৃত কাজ বা স্থিতিশক্তি, মোট কৃত কাজ বা তারে সঞ্চিত টোটাল স্থিতিশক্তি, মোট স্থিতিশক্তি। স্থিতিশক্তি বিভব শক্তি একই কথা। যদি কেউ জিজ্ঞেস করে ভাই তারের দ্বারা কাজ কত, তারের দ্বারা কাজ, তারের প্রযুক্ত প্রত্যয়নী বল দ্বারা কাজ, তারের দ্বারা কাজ কত হবে, ওকে, তাহলে তখন তারে শোনাই দিবা যে তারের দ্বারা কৃত কাজটা হবে কোথায়, চেঞ্জটা কোথায়, চেঞ্জটা এখানে cos 180, এইখানে চেঞ্জ, এখানে চেঞ্জ। cos 180 হলে একটা মাইনাস বয়ে নিয়ে আসতে হবে, এখানে মাইনাস বয়ে নিয়ে বেড়াইতে হবে ঘাড়ে করে, তাহলে সেই মাইনাসটাই সামনে জাস্ট হাফ ওয়াই এ ছোট হাতের এল স্কয়ার ডিভাইডেড বাই বড় হাতের এল। এটা হচ্ছে তারের প্রসারণে তারের দ্বারা কৃত কাজ, আর এইটা হচ্ছে তারের প্রসারণে আমার দ্বারা কৃত কাজ বা স্থিতিশক্তি। বুঝতে পারছো হিসাব নিকাশ? তাহলে মাথায় থাকবে। এবার বলো তো, তোমাদের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা যখন তোমাদের ভাইয়া পড়াইছে তখন একটা কথা বলছে না, বল আর সরণে ক্ষেত্রফলই কাজ, মনে পড়ে? বল এবং সরণের গ্রাফে ক্ষেত্রফল কি কাজ, জানো তো? পড়াইছে না ভাইয়ারা, পড়াইছে না? হ্যাঁ। তাহলে বল আর সরণের গ্রাফে ক্ষেত্রফলই কাজ, এই যে ডেরিভেশনটা আমরা করলাম না, এই ডেরিভেশনটা, এই যে একজন লিখছে ওয়াই এ ডিভাইডেড বাই এল কি কনস্ট্যান্ট? হ্যাঁ কনস্ট্যান্ট, দ্যাট ইজ কে। আসলে ওই স্প্রিং এর মধ্যে, স্প্রিং এ যেমন কে থাকতো না, স্প্রিং ধ্রুবক কে, এই যে ওয়াই এ ডিভাইডেড বাই এল হচ্ছে ওই কনস্ট্যান্টের মতো। তাহলে এবার আসো, বল আর সরণের গ্রাফে ক্ষেত্রফলই কাজ। আমি বল আর সরণের গ্রাফ থেকেও কিন্তু এই সূত্রটা আনতে পারতাম, শুধু কনসেপ্টটুকু জানতে হবে, বল আর সরণের গ্রাফে ক্ষেত্রফলই কাজ। দেখো আনতে পারতাম কিনা, বল আর সরণের গ্রাফে ক্ষেত্রফলই কাজ, দেখো আনতে পারি কিনা। এইখানে নিব হচ্ছে প্রসারণ এল, আর এইখানে নিব হচ্ছে বল এফ। বলো গ্রাফটা কেমন হবে, বলো গ্রাফটা কেমন হবে, বলো। ও এফ ইকুয়াল টু, একটু আগে লিখছি, দেখো একটু আগে লিখছি, এফ ইকুয়াল টু ওয়াই এ ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল, একটু আগে লিখছি। তাহলে ওয়াই, এই যে ওয়াই অক্ষে আমি নিচ্ছি হচ্ছে এফ, এফ নিচ্ছি ওয়াই অক্ষে, এটা কনস্ট্যান্ট দ্যাট ইজ এম, আর এল নিচ্ছি এক্স অক্ষে। তাহলে আমার কি আর বলার দরকার আছে গ্রাফটা কেমন হবে? ওই কে বলছে প্যারাবোলা, ধরো তোরে, প্যারাবোলা 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 পরাবৃত্ত ভরে ফেলছে লিখে, মারবো ধরা। হাই, প্যারাবোলা কেমনে হবে? এটা এফ আর এটা এল, প্যারাবোলা কেমনে হবে? স্ট্রেট লাইন, ইয়েস, এবং মূলবিন্দুগামী স্ট্রেট লাইন, ঠিক আছে, মূলবিন্দুগামী সরল রেখা। এই যে দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা ধ্রুবক, এটা এক্স, তাহলে এটা মূলবিন্দুগামী একটা সরল রেখা হবে, এই যে এরকম হবে মূলবিন্দুগামী সরল রেখা। তাহলে ধরলাম আমি এফ পরিমাণ বল দিলাম, আমি ধরলাম এফ পরিমাণ বল দিলাম, এই যে এফ পরিমাণ বল দিলাম এতটুকু। তাহলে এফ পরিমাণ বলে দেখো তো তারটার কতটুকু প্রসারণ ঘটলো, এইখান থেকে এই পর্যন্ত, দ্যাট ইজ এল, এল পরিমাণ প্রসারণ ঘটলো। তাহলে বল এবং সরণের গ্রাফে সরণ অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা তৈরি হয় সেটাই কাজ। বল সরণের গ্রাফে বলের রেখা সরণের অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করে, দেখো তো ক্ষেত্রফলটা বোঝো কিনা, এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলই কৃত কাজ। তাহলে এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা বের করলেই কাজ বের হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রফলটা হচ্ছে ডাব্লিউ, কাজ। ত্রিভুজ, এটা যদি এফ হয় এটাও এফ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা,
হাফ ইন্টু ভূমি উচ্চতা, ভূমির উচ্চতা। তাহলে এটাই হচ্ছে কৃতকাজ বা স্থিতিশক্তি। কে কথা বুঝলা? তাহলে কৃতকাজ বা স্থিতিশক্তির এই যে আমি সূত্র পেয়ে গেলাম। এইবার দেখো অনেকে বলবা, ধুর ভাই আপনি আগে যেটা প্রমাণ করলেন, এই যে সূত্রটা আনলেন, এই সূত্রের সাথে এই সূত্রের তো কোনো মিলই নেই, তাই না? বলতে পারো যে ভাই কোনো মিলই নেই। কি ক্লিয়ার? মিল আছে, মিল খুঁজে বের করো। মিল আছে, অবশ্যই আছে। এই যে এফ ইকুয়াল টু এইটা বসাই দাও না, ওখানে বসাই দাও, বসাও, এখানে বসাও। হাফ ইন্টু এফ ওয়াই এ ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল ইন্টু ছোট হাতের এল। ঠিক আছে? তাহলে হয়ে যাচ্ছে। তাহলে এইখানে দেখো এল ছোট হাতের এল দুটো, তাহলে হাফ ওয়াই এ ছোট হাতের এল স্কয়ার ডিভাইডেড বাই বড় হাতের এল। শেষ হয়ে গেল। তাহলে একই জিনিস। তাহলে আমরা গ্রাফ থেকে প্রমাণ করলাম, এটা গ্রাফ থেকে প্রমাণ করলাম। স্টার লর্ড কে? স্টার লর্ড, হ্যালো স্টার লর্ড, হ্যালো হ্যালো স্টার লর্ড, আছেন আপনি? এই স্টার লর্ড ঘুমাচ্ছে, মাইক্রোফোন অন করে রেখে ঘুমাচ্ছে। ওকে, মিউট করে দিলাম। এবার নাম কি? স্টার লর্ড। ও আছো, আছো তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমার মাইক্রোফোন অন ছিল, বন্ধ করে দিছি। ওকে, তোমার নাম কি? অয়ন, অয়ন স্টার লর্ড। ওকে, তাহলে মিল আছে, তাহলে সূত্র হইল, তাই তো? ওকে, এবার আসো, বোর্ডে আর একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে একক আয়তন স্থিতিশক্তি। এই যে আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে মোট কৃতকাজ বা স্থিতিশক্তি। এবার এই হিসাব নিকাশটা আমরা একক আয়তনে করতে চাই, এর চেয়ে সহজ জিনিস আর কিছু হয় না। এই না তারটা ছিল, তারটা দেখতে, তারটাকে একটু জুম করে আঁকলে তারটা দেখতে এরকম, যার এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ আর এটা হচ্ছে আদি দৈর্ঘ্য এল। তাহলে তারটার যে আয়তন ভলিউম সেটা হচ্ছে এ ইন্টু এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ আর দৈর্ঘ্য এল। তাহলে তারটার আয়তন এটা ছিল না? এবার আমি টেনে লম্বা করার কারণে এই যে কাজটা আমি করলাম, এই যে কাজ স্থিতিশক্তি যেটা আমি জমা করলাম তারের মধ্যে, এটা হচ্ছে তারের সঞ্চিত মোট স্থিতিশক্তি, মোট কৃতকাজ, মোট স্থিতিশক্তি। কিন্তু সেটা চাইতেছি না এবার, এবার আমি চাইতেছি তারের একক আয়তন স্থিতিশক্তি। ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম। ভি আয়তনে, এই যে ভি আয়তন, এই ভি আয়তনে স্থিতিশক্তি এইটা, তাহলে একক আয়তনে স্থিতিশক্তি কোনটা? শেষ, ঐকিক নিয়ম। তাহলে অতএব একক আয়তনে স্থিতিশক্তি, একক আয়তনে স্থিতিশক্তি, একক আয়তন স্থিতিশক্তিকে ইউ দিয়ে লেখা হয়, জানো? ইউ দিয়ে লেখা হয়। তাহলে ইউ হচ্ছে টোটাল স্থিতিশক্তি, টোটাল কৃতকাজ, টোটাল স্থিতিশক্তি ডিভাইডেড বাই টোটাল আয়তন, মানে ঐকিক নিয়মের মতো। ভি আয়তনে ইপি, একক আয়তনে কত। তাহলে আসলে তো দেখি হিসাব করলে কি দাঁড়ায়। ইপি ইকুয়াল টু, এই যে এটা লিখি উপরেরটা, হাফ ওয়াই এ ছোট হাতের এল স্কয়ার ডিভাইডেড বাই বড় হাতের এল। একটু তাকাও, ভালো করে বোর্ডে তাকাও, পরে লিখো। ভি ইকুয়াল টু এ ইন্টু এল বসাই দিলাম, এ ইন্টু এল বসাই দিলাম, আয়তন বসাই দিলাম, আয়তন দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কি লাভ হচ্ছে? এ আর এ কাটাকাটি চলে যাচ্ছে। এ আর এ যদি কাটাকাটি যায় তাহলে আমি একটা সূত্র পাই, সেই সূত্রটা হচ্ছে ইউ ইকুয়াল টু হাফ ওয়াই ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল তার স্কয়ার। এই হচ্ছে সূত্রটা, ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল তার স্কয়ার। তাহলে বাংলায় বলবো, সূত্রটাকে একটু বাংলায় বলবো। হাফ গুণ ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক, হাফ গুণ ইয়ং গুণাঙ্ক গুণ বিকৃতির বর্গ। এবার তুমি আমার বাংলা কথাটা উপরের সাথে মিলাই নাও। হাফ গুণ ইয়ং গুণাঙ্ক গুণ বিকৃতির বর্গ, এই একটা। এবার দেখবা এই সূত্রটা বইতে নাই, কিন্তু এটা খুবই দরকারি সূত্র। এই যে এই সূত্রটা যে জানবে না, পারবে না, তার কিন্তু অনেকগুলো এমসিকিউ পারা যাবে না, ভুল হবে। তাহলে এই একটা সূত্র এবং আর একটা সূত্র এখান থেকে একটু কাটসাট করে আমি আনতে পারি, সেটা হচ্ছে হাফ ওয়াই ইকুয়াল টু এফ বড় হাতের এল, এই যে ওয়াই ইকুয়াল টু এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল, আর ছোট হাতের এল স্কয়ার ডিভাইডেড বাই বড় হাতের এল স্কয়ার। এবার কাটাকাটি করো, দেখো কাটাকাটি করলে হাফ থাকে, এফ থাকে, এ থাকে, এল স্কয়ার এল একটা ছোট হাতের এল থাকে, বড় হাতের এল, বড় হাতের এল স্কয়ার এক নিচে একটা বড় হাতের এল থাকে। তাহলে এই হচ্ছে একটা সূত্র, এই হচ্ছে একটা সূত্র। এবার এই সূত্রটাকে যদি একটু বাংলায় লিখি, এটা বাংলায় লেখাটা খুবই গুরুত্বপূর্ণ, দরকার। হাফ গুণ, দেখো এফ বাই এ পরিচিত জিনিস আমাদের, পীড়ন, আর ছোট এল বাই বড় এল কি? বিকৃতি। তাহলে একক আয়তন স্থিতিশক্তির বাংলা সূত্র হচ্ছে হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি, অথবা হাফ গুণ ইয়ং গুণাঙ্ক গুণ বিকৃতির বর্গ। তাহলে এই হচ্ছে দুইটা সূত্র। এবার এই সূত্রগুলা জানলে তোমার এই অধ্যায়ের বোর্ড কোশ্চেন, সৃজনশীল প্রশ্ন সলভ করতে খুব ইজি হবে।
দেখবা বোর্ডে যত কোশ্চেন আসছে সৃজনশীল প্রশ্ন সবই এই সূত্রগুলা দিয়ে ম্যাক্সিমাম। তুমি একটু বোর্ড কোশ্চেন উল্টাইলে টের পাবা। তাহলে তোলো, দ্রুত তোলো, তারপরে আমরা 2টা ম্যাথ করে ছুটি। আস্তে আস্তে কিন্তু কন্টেন্ট বাড়বে, বুঝলা? আস্তে আস্তে দেখবা পড়ার পরিমাণটা কিন্তু বাড়বে। আমি প্রথমে কিন্তু একটু খুবই স্লো পড়াচ্ছি, ঠিক আছে, যাতে অনেকে নতুন আসো বুঝতে যেন সুবিধা হয়, এই কারণে একটু স্লো স্লো পড়াচ্ছি। কিন্তু আস্তে আস্তে যখন তোমরা আমার সাথে অভ্যস্ত হয়ে যাবা তখন কিন্তু স্পিড বাড়বে। যেমন আমার অফলাইনের স্টুডেন্টরা ওরা কিন্তু হাতে চাকা লাগাই লিখে, বুঝছো? তো তোমরাও হাতে এরকম চাকা লাগাই লিখবা। মানে আমি এমন ভাবে প্র্যাকটিস করতে করতে এমন ভাবে চলে আসবে আমার লেখার সাথে সাথে তোমার লেখা শেষ। আমি লেখার পরে বলবো না এই তুলো 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 তুলো, এটা কিন্তু আর বলবো না। ওকে ডান। এবার আসো দেখি একটা ম্যাথ করি। কার আবার মাইক্রোফোন অন হয়ে গেল রে? এই স্টার লর্ড এর কি বারবার মাইক্রোফোন অফ অন হয়ে যাচ্ছে কেন? আমি মিউট করে দিচ্ছি তাও হচ্ছে না, কি ব্যাপার? ওকে দেখো একটা ম্যাথ করি। তো বলা হচ্ছে একটি স্টিলের তারে, নাও, একটি স্টিলের তারে 10 নিউটন বল প্রয়োগে 10 নিউটন বল প্রয়োগে 0.1 মিলিমিটার প্রসারণ ঘটে। প্রসারণ ঘটে। বলের পরিবর্তন করে একই দৈর্ঘ্যের দ্বিগুণ ব্যাসার্ধের অপর স্টিলের তারে। হ্যাঁ হ্যালো, কি হয়েছে বলো? হ্যাঁ শুনছি, বলো। হ্যাঁ, তোমারে আমি মার দিতাম। তুমি যদি আমার অফলাইন স্টুডেন্ট হইতে তোমার আমি মার দিতাম। এখন এখন মিউট করো, দ্রুত মিউট করো। হ্যাঁ, একই দৈর্ঘ্যের দ্বিগুণ ব্যাসার্ধের অপর স্টিলের তারে সমান প্রসারণ ঘটানো হলো। খুবই সহজ ম্যাথ। এইটুকুই হচ্ছে তথ্য দেওয়া আছে, আর কোনো তথ্য দেওয়া নেই। এবার বলা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, প্রথম তারের সঞ্চিত শক্তি কত? প্রথম তারের সঞ্চিত শক্তি নির্ণয় করো। আর 2 নম্বর হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে বলের কি পরিবর্তন করা হয়েছিল? দ্বিতীয় ক্ষেত্রে বলের কি পরিবর্তন করা হয়েছিল? এই তাহলে স্টিলের তারে কতটুকু বল দিলাম? 10 নিউটন বল দেওয়া হইল। 10 নিউটন বল দিয়ে 0.1 মিলিমিটার প্রসারণ ঘটানো হয়েছে। এবার বলছে দ্বিগুণ ব্যাসার্ধের অপর একটা তারে, দ্বিগুণ ব্যাসার্ধের একই দৈর্ঘ্যের অপর আরেকটা তারে বলের পরিবর্তন করে বলছে সমান প্রসারণ ঘটানো হলো। তাহলে এখন বলা হচ্ছে প্রথম তারে সঞ্চিত শক্তি কত, আর একটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে বলের পরিবর্তন কি করা হয়েছিল। প্রথমটা খুবই ইজি। প্রথম তারের সঞ্চিত শক্তি কত? 1। প্রথম তারের সঞ্চিত শক্তি ইপি বা ডাব্লিউ, এটা ইকুয়াল টু হাফ ওয়াই এ ছোট হাতের এল স্কয়ার ডিভাইডেড বাই বড় হাতের। এই যে সূত্রটা আমি লিখলাম, এই সূত্রটা লিখে
কোনো লাভ হবে না, আমার কোনো লাভ হবে না। কেন কোনো লাভ হবে না? কারণ এত তথ্য আমার দেওয়া নেই। তাহলে আমার কোন কোন তথ্য দেওয়া আছে? আমার দেওয়া আছে ফোর্স এফ, আমার দেওয়া আছে ছোট হাতের এল প্রসারণ, এটা দেওয়া আছে শুধু। তাহলে ফোর্স এবং প্রসারণটা দেওয়া আছে। তাহলে ফোর্স এবং প্রসারণটা যদি দেওয়া থাকে তাহলে আমি এই সূত্র নিয়ে তো লাভ নেই। একটু আগে আরেকটা সূত্র আমরা শিখছি তো, হাফ ইন্টু এফ ইন্টু এল। ইভেন দেখো এই সূত্র থেকে কিন্তু এই সূত্র আনা যায়। তুমি ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান সমান বসাও, দেখো হাফ ওয়াই ইকুয়াল টু এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল, এ ছোট হাতের এল স্কয়ার ডিভাইডেড বাই বড় হাতের এল, এ কাটাকাটি, এই যে ছোট হাতের এল মানে বড় হাতের এল কাটাকাটি, ছোট হাতের এল একটা, ওখানে দুইটা, তাহলে হাফ এফ ইন্টু এল চলে আসে। বুঝছো? তাহলে এবার মানগুলো বসাই দাও। তাহলে হাফ ইন্টু এফ, এফ এর মান হচ্ছে 10 আর ছোট হাতের এল 0.1 মিলিমিটার, তাহলে 0.1 ইন্টু 10⁻³ তাহলে এখান থেকে প্রযুক্ত বলের মানটা কত সেটা বের করে নেবা। সরি, প্রযুক্ত বলের জন্য কৃত কাজ বা সঞ্চিত শক্তির মানটা কত সেটা বের করে নেবা। শেষ, এইটুকুই ম্যাথ। ওকে, ডান। এবার এই যে মিউট তো করতে পারছি না, আমার এখানে যে একটা সমস্যা দেখা দিচ্ছে, এই কারণে মিউট করতে পারছি না। তোমরা কেন মাইক্রোফোনটা অন করছো বলো তো পড়ানোর সময়? তোমাদের মাইট দিব আমি। কার কার কাছ থেকে সাউন্ডটা আসতেছে দেখি। হ্যাঁ, জুল হবে, জুল। রে পাগল, মিউট তো করা যাচ্ছে না, এখানে অপশন ই করতেছে না। হ্যালো, আমি নিজেরই অডিও। মোট কয়টা ক্লাস হবে এটা আমি জানি না, পড়াইতে থাকবো যতগুলো ক্লাস নেওয়া যায়। যেহেতু এই অধ্যায়ের মনে হয় অর্ধেক পড়াইতে হবে, তাহলে ক্লাস একটু কম হবে আর কি তুলনামূলক। এই সবাই মাইক অফ করে দাও, কোনো কথা নাই, চুপ, একদম চুপ, মাইক অফ করো সবার। পরের বার আমি পরের দিন ঢুকে আগে প্রথমে মাইক অফ করে দিব সবার। এবার 2 নম্বর বলছে দ্বিতীয় ক্ষেত্রে বলের কি পরিবর্তন করা হয়েছিল। দেখো এই টাইপের কোশ্চেন তোমার সৃজনশীল প্রশ্নে আসবে বোর্ড পরীক্ষার জন্য। প্রথমে একটা তারের কথা বলা থাকবে, দ্বিতীয় ক্ষেত্রে আরেকটা তারের কথা বলা থাকবে, এরকম 2টা তারের কথা বলা থাকবে, তারপরে কম্পেয়ার করতে হবে। তো কম্পেয়ার গুলা করবা কিভাবে? চোখ বন্ধ করে দুটো সূত্র লিখে ফেলবা। প্রথম তার, এই প্রথম তারের জন্য ওয়াই এটা ইকুয়াল টু এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল। এবার দ্বিতীয় তার, এই দ্বিতীয় তারের জন্য ওয়াই এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল, এটুকু লিখে ফেলবা। দুটো সমীকরণ, এটা লিখে ফেলবা, তোমার ম্যাথ হয়ে যাবে। এটা লিখে ফেললে দেখবা তোমার ম্যাথ হয়ে গেছে। এবার শোনো, দেখো, তাকাও বোর্ডে, তাকাও। বলা হয়েছে প্রথমে কেমন তার ছিল? স্টিলের তার। পরবর্তী ক্ষেত্রে কেমন তার? একই উপাদানের তার, স্টিলের তার। তাহলে ইয়ং গুণাঙ্কটা সেম থাকবে। এবার বলের পরিবর্তন করা হয়েছে, দেখো বলছে বলের পরিবর্তন করে, তাহলে বলের পরিবর্তন করা হইলে এটা F1 এটা F2, প্রশ্ন পড়ে পড়ে এখানে লিখে ফেলবা। দুইটা তারের দৈর্ঘ্য একই দৈর্ঘ্যের, তাহলে দৈর্ঘ্য বড় হাতের এল দুই ক্ষেত্রে সেম। দ্বিগুণ ব্যাসার্ধের, তাহলে দ্বিগুণ ব্যাসার্ধ হলে A1 আর A2 দ্বিগুণ ব্যাসার্ধ। সবাই কি মাইক্রোফোনটা অন করতে পারছো না? দাঁড়াও, আজকে তোমাদের মাইক্রোফোন অন করার সুযোগ দিয়ে বিপদ ঘটে গেছে, এরপর আর সুযোগ দিব না, বন্ধ একেবারে, মাইক অফ। দুইটা তারের দৈর্ঘ্য সেম, আদি দৈর্ঘ্য এল সেম, প্রস্থচ্ছেদ আলাদা, কারণ বলছে দ্বিগুণ ব্যাসার্ধের, তাহলে A1 A2 দ্বিগুণ ব্যাসার্ধের আলাদা। কি করা হলো? সমান প্রসারণ ঘটানো হলো। তাহলে সমান প্রসারণ, দুই ক্ষেত্রে ছোট হাতের এলও সেম, দুই ক্ষেত্রে ছোট হাতের এলটাও থাকবে কি সেম, দুই ক্ষেত্রে ছোট হাতের এল থাকবে সেম। তাহলে এই যে আমি দুইটা সমীকরণ পাইলাম, এবার এই দুইটা সমীকরণ ভাগ দিয়ে দিব, বা ভাগ না দিয়ে দেখো 1 ও 2 থেকে পাই, যেহেতু এটাও ওয়াই এটাও ওয়াই, তাহলে 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই। তাহলে F1 L ডিভাইডেড বাই A1 L সমান সমান F2 L ডিভাইডেড বাই A2 L। তাহলে এবার L আর L কাটাকাটি করে দিলাম, কাটাকাটি করলাম। তাহলে কাটাকাটি করলে দেখো আমাদের বলছে বলের কিরূপ পরিবর্তন করা হয়েছিল। তাহলে এটা F1 ডিভাইডেড বাই নিচে নিয়ে আসলাম F2, A1টা চলে যাবে উপরে, তাহলে পাই R1 স্কয়ার, নিচে পাই R2 স্কয়ার, পাই পাই কাটাকাটি। বলছে দ্বিগুণ ব্যাসার্ধের, তাহলে দ্বিগুণ ব্যাসার্ধ মানে
R1 ইকুয়াল টু যদি R হয়, R2 ইকুয়াল টু হচ্ছে 2R। F1 এর মান ছিল 10 নিউটন, F2 এর মানটা আমরা বের করতে চাই, R1 এর মান R, R2 এর মান 2R, তার স্কয়ার, আর কাটাকাটি 1/4, তাহলে F2 ইকুয়াল টু হবে 40 নিউটন। তো আমাদের প্রশ্ন করছে বলের কি পরিবর্তন করা হয়েছিল, এটার অ্যান্সার আমরা দুইভাবে বলতে পারি। এটার অ্যান্সার আমরা দুইভাবে বলতে পারি। কিভাবে বলতে পারি? প্রথম যে বল 4 গুণ করা হয়েছিল, আগে ছিল 10 নিউটন, বলের পরিমাণ 4 গুণ করা হয়েছিল 40 নিউটন। 2, বল আগে ছিল 10 নিউটন, বলের পরিমাণ 30 নিউটন বাড়ানো হয়েছে, 30 নিউটন বাড়াইলেই কত হবে? 40 নিউটন। তাহলে এই দুইভাবে কিন্তু আমি অ্যান্সার বলতে পারি। আমাদের বলছে বলের কি পরিবর্তন করা হয়েছিল সেটা গাণিতিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করো। তাহলে এই দুইভাবে আমরা কিন্তু উত্তর বলতে পারি। এবার দেখো, এটা ম্যাথ করা হলো। তোমাকে যদি আমি বলতাম ম্যাথ করা যাবে না, ম্যাথ না করে, হিসাব না করে, জাস্ট কমন সেন্স থেকে তুমি 2 নম্বর প্রশ্নের উত্তর দাও, জাস্ট কমন সেন্স থেকে। সমান দৈর্ঘ্য, দুটো তারের দৈর্ঘ্য সমান, দুইটা তারের প্রস্থচ্ছেদ আলাদা। প্রস্থচ্ছেদ আলাদা কেন? দ্বিগুণ ব্যাসার্ধ। দুইটা তার একই উপাদানের তার, তাহলে সবকিছু সেম, প্রসারণও সেম ঘটানো হবে, শুধু আলাদা কি মানে প্রস্থচ্ছেদটা আলাদা, বলের পরিমাণটা, বলের কি রূপ পরিবর্তন করা হয়েছিল। জাস্ট কমন সেন্স ব্যবহার করে উত্তর দিতে হবে, ম্যাথ মোটেও করা যাবে না। তাহলে বলো তো কিভাবে করতাম, দেখো তো পারি কিনা। দুইটা তার একই দৈর্ঘ্যের, এই একটা, আর একটা বেশ মোটা তার, কারণ কি প্রস্থচ্ছেদটা বেশি, দ্বিগুণ প্রস্থচ্ছেদ, কিন্তু দৈর্ঘ্য সেম। তাহলে এই তারের দৈর্ঘ্য, এই তারের দৈর্ঘ্য সেম, এই তারের উপাদান, এই তারের উপাদান স্টিল সেম, শুধু প্রস্থচ্ছেদ আলাদা। ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, দ্বিগুণ ব্যাসার্ধের, ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, প্রস্থচ্ছেদ হবে 4 গুণ, কারণ পাই আর স্কয়ার, a ইকুয়াল টু পাই আর স্কয়ার। তাহলে প্রস্থচ্ছেদ a হলে 4a, 4 গুণ, প্রস্থচ্ছেদটা হবে 4 গুণ। তাহলে এইখানে যদি 10 নিউটন বল দিয়ে টানা হয়, সেম প্রসারণ ঘটাইতে এইখানে কত নিউটন বল দিয়ে টানা হবে? প্রস্থচ্ছেদ যত গুণ, দেখো এটা এটা সরু তার, এটা মোটা তার, তাহলে টেনে প্রসারিত করবা, স্বাভাবিকভাবে এটার প্রসারণ যা হয়েছে, এটার প্রসারণ তাই ঘটাইতে গেলে এর আরো বেশি বল দিয়ে টানতে হবে। তাহলে আরো বেশি বল, কয় গুণ বেশি? 4 গুণ বেশি। তাহলে এটা 10 নিউটন হলে এটা 40 নিউটন, সেম প্রসারণ ঘটাইতে গেলে। বুঝতে পারছো? 4 গুণ। বা সহজে চিন্তা করো, এটা কয়টা তার? একটা তার না? এটা কয়টা তার? একটা তার না? এখানে এখানে এরকম 4টা তার আছে। কয়টা তার আছে? এরকম 4টা তার। 4টা তার যদি কিভাবে বুঝবা? ধরো এই তারের প্রস্থচ্ছেদটা দেখতে এরকম না, এই প্রস্থচ্ছেদের মধ্যে এখানে 4টা তার আছে, এই যে 4 ভাগ করলাম, এই একটা তার, এই একটা তার, এই একটা তার, এই একটা তার, এই যে 4টা তার, 4টা তার। একটা তারকে যে পরিমাণ প্রসারিত করছো, সেই পরিমাণ প্রসারিত করতে 10 নিউটন বল লাগে। তাহলে 4টা তারকে প্রসারিত করতে কয় নিউটন বল লাগবে? শেষ কথা, শেষ। 4টা তারকে একই পরিমাণ প্রসারিত করবা, এটাকে টেনে প্রসারিত করবা, এটাকে টেনে প্রসারিত করবা, এটাকে টেনে প্রসারিত করবা, এটাকে টেনে প্রসারিত করবা, সেম পরিমাণ প্রসারিত করবা, কত নিউটন বল লাগবে? 4টার জন্য 10, 10, 10, 10, টোটাল কত? 40। তাহলে শোনো, ম্যাথ শুধু হিসাব করে গেলে হবে না, ফিল করতে হবে। বাস্তব একেবারে চোখের সামনে ঘটনা ঘটতেছে, সেটা বুঝে নিতে হবে, কমন সেন্স দিয়ে বুঝে নিতে হবে। জানো, তুমি নিজেকে ওই লেভেলে তোমার নিয়ে যাইতে হবে। এই ম্যাথ কেউ মনে করো বোর্ড কোশ্চেনে ধরো যে, মানে বোর্ড কোশ্চেন বলতেছি, অ্যাডমিশন টেস্টে ধরো যে প্রিলিতে আসছে, বুয়েট প্রিলিতে আসছে, বা ওই যে চকুরুয়েটে আসছে, তো তখন মনে করো যে কেউ একজন এত কিছু হিসাব নিকাশ করে উত্তর দিল, আর একজন চিন্তা করলো আচ্ছা সবকিছু সেম টেম আছে, শুধু প্রস্থচ্ছেদ আলাদা, প্রস্থচ্ছেদ 4 গুণ, তাহলে 4 গুণ মানে এরকম 4টা তার, তাহলে একটা তারকে প্রসারিত করতে 10 নিউটন, 4টা তারকে প্রসারিত করলে টোটাল কত বল লাগবে? 40 নিউটন। খুব সহজে কিন্তু জাস্ট কমন সেন্স খাটায় মুখে মুখে উত্তর দিয়ে দিতে পারবে। তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে, কথা বুঝছো? তাহলে তোমাদের আজকে এইখানেই শেষ করি, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। তাহলে তোমরা এখন বইয়ের প্রবলেমগুলো একটু সলভ করো। টাইপ কিন্তু শেষ হয়নি, আরো অনেক টাইপ আছে। হ্যাঁ হ্যাঁ বলো, একজন একজন করে বলো। কোন স্লাইডে? 5 নম্বর স্লাইডে। হ্যাঁ বলো। হ্যাঁ, তারের ভর দেওয়া ম্যাথ তোমার দিবে না, প্রথম কথা হচ্ছে এটা, দিবেই না। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। আর তারপরে যদি তারের ভর দেওয়া থাকে, তারের যদি ভর দেওয়া থাকে, তাহলে প্রথম তারের ক্ষেত্রে যে বলটা প্রযুক্ত হবে সেটা হচ্ছে
তার ভার কেন্দ্র দিয়ে গড় ভর গড় ওজন নিতে হবে। তা আমরা সেটাতে আসবো। তারের ভর যখন থাকবে তখন কি করব সেটা আমরা সামনের ক্লাসে দেখব। তাহলে আপাতত, হ্যাঁ আপাতত ভর নিয়ে চিন্তা করতে হবে না তোমার। হ্যাঁ না, এরকম এরকম থাকলে ডিফিকাল্ট হয়ে যাবে, তখন হিসাবটা ডিফিকাল্ট হবে। সমান্তরালে যদি দৈর্ঘ্য কম বেশি থাকে, ধরো সমান্তরালে আছে দৈর্ঘ্য কম বেশি, তাহলে হিসাব জটিল হয়ে যাবে, করা যাবে না। সেই হিসাব আপাতত আমরা করতে পারবো না। আমাদের না, তখন প্রসারণ করতে গেলে তোমার একই লেভেলে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এর অনেক ধরনের ক্যাটাগরি হইতে পারে, ধরো সমান্তরাল সমবায় আছে, এরকম ভাবে প্রশ্ন করলো যে সমান্তরাল সমবায় আছে, বল এমন ভাবে প্রযুক্ত করলা যাতে বিকৃতি সেম, বল এমন ভাবে প্রযুক্ত করলা যাতে পীড়ন সেম, এরকম বিভিন্ন ক্যাটাগরির ম্যাথ হইতে পারে। এটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে, হ্যাঁ কেমন প্রশ্ন সেটার উপর ডিপেন্ড করবে। লাস্ট ম্যাথটাই যাব, আচ্ছা। হ্যাঁ হুম, হ্যাঁ পূর্বের বলের তুলনায় 4 গুণ। হ্যাঁ কেন? না না, এটা তো এই দেখো দ্বিগুণ ব্যাসার্ধের, তাহলে দ্বিগুণ ব্যাসার্ধ হলে প্রস্থচ্ছেদ কয় গুণ, বুঝছো? দ্বিগুণ তো ব্যাসার্ধ, প্রস্থচ্ছেদ কয় গুণ, 4 গুণ। আমি তো প্রস্থচ্ছেদ দিয়ে বুঝাইছি যে এ আর এটা 4a। ওকে ডান। হ্যাঁ হ্যাঁ না না, এক একটা সরণের জন্য ভিন্ন ভিন্ন বল না। আমি বল বাড়াইতে বাড়াইতে এফে গেছি, প্রসারণটা বাড়তে বাড়তে, মানে এটার এটার কথা বলতেছো তুমি, এটার কথা বলতেছো? হ্যাঁ হুম হুম হুম, না না সব জায়গায় তো, সেই জন্যই তো হাফ চলে আসছে। না হলে তো এই যে সেই জন্যই তো হাফ ইন্টু এফ চলে আসছে, না হলে তো এফ ইন্টু এল আসতো, হাফ তো আসতো না। হুম, না 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 না, কনস্ট্যান্ট ফোর্স হিসাবে বিবেচনা হচ্ছে না, প্রসারণের সাথে সমানুপাতিক। ধরো ভালো করে বোঝো, তুমি মনে করো তারে ভার ঝুলাইছে, 1 কেজি ভার ঝুলাইছে, 1 মিলিমিটার প্রসারণ হয়েছে, তাহলে 2 কেজি ভার ঝুলাইলে কত প্রসারণ হবে, 2 মিলিমিটার। 3 কেজি ভার ঝুলাইলে স্থিতিস্থাপক সীমার মধ্যে 3 মিলিমিটার প্রসারণ হবে। 4 কেজি ভার ঝুলাইলে কত মিলিমিটার, 4 মিলিমিটার। তাহলে এটা যদি 4 কেজির বল হয়, এখানে 4 মিলিমিটার। এটা যদি এখন 3 কেজির বল হয় তাহলে 3 মিলিমিটার। এটা যদি 2 কেজির বল হয় তাহলে 2 মিলিমিটার। তাহলে পরস্পরের সাথে সম্পর্কটা কেমন, সমানুপাতিক। তুমি তুমি এখানে ধরো তুমি বললা না ভাই আমি 4 কেজিরই ভার ঝুলাবো, 4 কেজিরই ভার আমি ঝুলাবো, কিন্তু প্রসারণ আমি যা ছিল তাই রাখবো, অসম্ভব ব্যাপার, এটা হবে না। কারণ এই প্রসারণটা প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক, যত ভার ঝুলাবা স্প্রিং এর মতো, যত টানবা তত প্রসারণ, যত টানবা তত প্রসারণ। তাহলে বলের সাথে সরণটা সমানুপাতিক। হ্যাঁ
আগের ম্যাথটা কোন ম্যাথটা কোনটা? বুঝলাম না, প্রশ্ন বুঝিনি। এমজি আমি একটা বল প্রযুক্ত করলাম, প্রযুক্ত আমি করছি, এবার ওই বলের জন্য একটা নির্দিষ্ট প্রসারণ ঘটছে, এখন আমি বলটা চেঞ্জ করলে প্রসারণটা চেঞ্জ হবে, স্বাভাবিক কথা। আমি বলটা চেঞ্জ করলে প্রসারণটা চেঞ্জ হবে। বল হ্যাঁ, তুমি একটা নির্দিষ্ট বলের জন্য, ওটাই তো আমি তোমার বুঝালাম, যে এখানে এটাই তো বললাম যে 4 কেজি ভার ঝুলালে 4 মিলিমিটার প্রসারণ, ওই 4 মিলিমিটার 4 কেজিকে ফিক্সড রাখবা, 4 মিলিমিটারকে 5 মিলিমিটার বানাবা অসম্ভব, কারণ 5 মিলিমিটার প্রসারণ করতে গেলে 5 কেজি ভার দাও, এটাই। ওকে ডান। হুম 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 ওই তো ওই তারেরও একটা ভর দিতে হবে, ওই তারের যে ভার আছে তার অর্ধেক আসবে যদি তারের ভার থাকে। তো এই কারণে তো আপাতত আমরা তারের ভার নিয়ে কোনো কথা বলবো না, কারণ তারের যখন নিজের ভার থাকবে তখন তারের উপর কি বলটা প্রযুক্ত হবে সেটা আমরা সামনে হিসাব করব। আবার একটা ম্যাথ করব আমরা সামনের ক্লাসে, যে একটা তার নিজের ভারেই ছিঁড়ে পড়ে যাবে, তাহলে সেই তারের উপর প্রযুক্ত বলটা কত। ওকে ডান। আর কোনো প্রশ্ন করো, যত প্রশ্ন আছে করো দেখি। হ্যাঁ, তারের দ্বারা কাজ, তারের দ্বারা কাজ হচ্ছে কি, এটা তো তুমি বল দিয়ে কাজ ঘটাইছো, তাহলে তোমার বলটা দেখো, সহজ হিসাব, তুমি বল দিছো কোন দিকে, যে প্রশ্ন করছো সেই উত্তর দিবা, শুধু তুমি বল দিছো কোন দিকে, নিচের দিকে, প্রসারণ কোন দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত, তাহলে কৃত কাজটা কি হবে, কৃত কাজটা কি হবে, তোমার দ্বারা কাজটা কি হবে, পজিটিভ আর নেগেটিভ, মানে পজিটিভ আর নেগেটিভ সেটা বলো। পজিটিভ, কারণ বলের দিকে সরণ। এবার আসো, তুমি এখন তার, তোমার নাম হচ্ছে তার, মানে তুমি তারের হয়ে চিন্তা করো, বলো তুমি বল, মানে এবার তার বল দিচ্ছে কোন দিকে, উপরের দিকে। ওকে, প্রসারণ কোন দিকে, তাহলে বল আর সরণ পরস্পরের বিপরীত, মধ্যবর্তী কোণ 180, বিপরীত না, তাহলে মধ্যবর্তী কোণ 180, তাহলে cos 180 হলে মাইনাস হবে না প্লাস হবে, তাহলে এখানে cos 0 দিয়ে করছি না, তাহলে তুমি একই ম্যাথ একই হিসাব আবার cos 180 দিয়ে করবা, করলে বলো কোথায় চেঞ্জ হবে, জাস্ট এখানে মাইনাস আসবে, এই তো এইটাই। বলো আর কোনো প্রশ্ন? ওকে আচ্ছা, তাহলে শেষ, আজকে এটু পর্যন্ত শেষ, আরো দেখো অনেক টপিক আছে, এটা আমরা পড়বো সামনে, ঠিক আছে, এখনো শেষ হয়নি, অনেক কিছুই পড়াবো, মাস্টার টু বিগিনার মানে বিগিনার টু মাস্টার মানে হচ্ছে সবই পড়াবো, ঠিক আছে, সবই পড়াবো। এবং তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা, নিজেরা একটু ভাববা, নিজেরা একটু চিন্তা করবা, একটা ম্যাথ নিয়ে ভাববা, একটা থিওরি নিয়ে ভাববা, যত বেশি ভাববা দেখবে একটা জিনিস ভাবতে গেছো অন্য একটা জিনিস শিখে ফেলছো। ওকে ডান, তাহলে আজকে আমরা শেষ করি, অনেক হয়ে গেছে আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা ওটা আগে পড়ে আসতে হবে এমন না, এর সাথে সাথে পড়তে থাকো, ঠিক আছে, এর সাথে সাথেই পড়তে থাকো। না না, আমি কখনো এভাবে পড়াই না ভাইয়া, শুধু সূত্র মুখস্থ করে কোনো কিছু হবে না, শুধু সূত্র মুখস্থ করে বোকাশোকা লোকজন, তুমি এখন বোকাশোকা বলো, শুধু সূত্র মুখস্থ করা পড়াশোনা আমি করাই না, আগে পড়তে হবে না, সাথে সাথে পড়ো। হ্যাঁ তুই ক্লাসগুলা কি বললা বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই যে তোমাদের গ্রুপের যে
কন্ট্রিবিউটর ভাই আছে, তার সাথে আমরা কথা বলতেছি, দিয়ে দিব, ঈদের বন্ধের মধ্যেই দিয়ে দিব, ওর সাথে আমি দেখা করে আমি ক্লাসগুলো দিব ওরে। ঠিক আছে। ওরে বাবা, পোলাপান এত প্রশ্ন করে। এই ফেসবুকের গুলা কেমন আছে বলো? আমাদের কি দাগানো বই দিবে? এই যে তোমাদের দেখতে আসছি তো এখন, আসিফ খান, তোমাদের দেখতে আসছি এখন, তোমাদের দেখতে আসছি তো এখন। ইসরাত জাহান ইভা, বলো কি কথা বলতে চাও, বলো এখন শুনি। আবার এই যে ফেসবুকে এসে পড়ছে এরা, ওয়েব অ্যাপ থেকে আবার ফেসবুকে চলে আসছে। ফেসবুকের গুলো তো খুবই ভালো, এরা সব বোঝে, এদের কোনো প্রশ্ন নাই। ভাই আপনার ম্যাথগুলো স্লাইডে রাখলে ভালো হইতো। এই স্লাইডে রেখে পড়ানো ভালো লাগে না আমার কাছে। ভাইয়া আমাদের কি শর্ট সিলেবাস দিছে? আমি তো জানি শর্ট সিলেবাস দিছে। মিনহাজ মাহমুদ, ভাইয়া ফিজিক্সে প্রো হইতে চাই, চাই হবে। তাহলে থাকো, টাটা, বাই বাই। টাটা বাই বাই, আমি এখন খাইতে যাই।